চ্যাপ্টারে আসলে পড়বার কি আছে সেটা নিয়ে আমি যদি একটুখানি আলোচনা করি তাহলে দেখো কি কি জিনিস পড়বার আছে সহজ ভাষায় দেখাই। তুমি যদি এই চ্যাপ্টারটার ভেতরে ঢোকো তুমি দেখবা যে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া, অর্থাৎ শ্বাসক্রিয়া চলাবার জন্য আমাদের যে অর্গ্যানগুলো আছে সেই অর্গ্যান সম্পর্কিত, অর্থাৎ ফুসফুস থেকে শুরু করে এর মধ্যে যে অ্যানাটমি সেই অ্যানাটমি আছে। 2 নাম্বার হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় যে এক্সচেঞ্জটা হয় সেটাই তো এখানে আমাদের মূল ব্যাপার, তাই না? তো সেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, আমরা যে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এইটার এক্সচেঞ্জ কিভাবে হয় সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে। শ্বসন 2 ধরনের, একটা অন্তঃশ্বসন একটা বহিঃশ্বসন, কোনটা অন্তঃশ্বসন কোনটা বহিঃশ্বসন সেই সম্পর্কে এখানে বলা আছে। এবং একদম শেষে আমাদের শ্বসন জটিলতায় যে সমস্ত রোগ দেখা যায়, অর্থাৎ আমরা ফুসফুস সম্পর্কিত যে রোগগুলো দেখি সেটা সাধারণ ঠান্ডা থেকে শুরু করে, হ্যাঁ, তোমার ইএনটির মধ্যে আমাদের যে ওটাইটিস মিডিয়া আছে, সাইনোসাইটিস আছে, সবগুলো এর মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি সব জিনিসই ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে। প্রথম থেকে মাঝে কিছু বুঝবার জিনিস আছে যে আমাদের এই যে শ্বাসক্রিয়াটা, যেটাকে আমরা আসলে আপেক্ষিকভাবে মনে করি যে আমরা ইচ্ছাকৃতভাবে নিচ্ছি। তুমি ইচ্ছাকৃতভাবে শ্বাস নিতে পারো না। এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া তুমি একটু প্রশ্বাস নিয়ে দেখাও, তো তুমি জানো এই শব্দটার পার্থক্য তো জানো। প্রশ্বাস মানে বাতাস নেওয়া, নিঃশ্বাস মানে বাতাস ছেড়ে দেওয়া, এটা তো জানো। এখন আমি যদি তোমাকে বলি প্রশ্বাস নাও, তো তুমি কিন্তু আমাকে দেখাইতে পারবা যে ভাইয়া এই যে আমি প্রশ্বাস নিচ্ছি। হ্যাঁ, এখন আমি যদি বলি নিঃশ্বাস ছাড়ো, তুমি বলতে পারবা এই যে ভাইয়া নিঃশ্বাস ছাড়লাম। তাহলে এটা কি আমার ঐচ্ছিক ক্রিয়া? তাহলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তো আমি কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না। তো আমি যখন ঘুমিয়ে থাকি তাহলে আমার শ্বাস প্রশ্বাস কিভাবে চলে? তাহলে এই যে কয়েকটা বেসিক কোয়েশ্চেন, যে তখন তো আমি ইচ্ছা করে শ্বাস প্রশ্বাস নিই না, কে শ্বাস প্রশ্বাস নেওয়ায়, বা এটা কি তাহলে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রিত, এই জিনিসগুলো আজকে আমরা পড়বো। তো যাদের চলে আসবার আমার মনে হয় তোমরা চলে আসছো। হ্যাঁ, এই ক্লাসটা মূলত এইচএসসি 27 ব্যাচের জন্য, বাট যদি এখানে 26 ব্যাচ থাকো তোমার মনে হয় এই ক্লাসটা তোমার করা দরকার, তুমি করতে পারো। ইভেন 25 ব্যাচে ওয়েলকাম, বাট এটা মেইনলি 26 ব্যাচের জন্য, 27 ব্যাচের জন্য, সরি। ওকে, আমার মনে হয় শুরু করা উচিত। দেখো তাহলে অধ্যায়ের শুরুতেই কি জিনিসটা আছে, অধ্যায়ের শুরুতেই দেখো আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসনকে আমরা বলছি রেসপিরেশন, আর শ্বাসক্রিয়াকে আমরা বলছি ব্রিদিং। হ্যাঁ, এখন কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই যে শ্বসন, শ্বসন কোথায় হয়, কেউ একজন আমাকে উত্তর দাও দেখি, কেউ একজন আমাকে উত্তর দাও, শ্বসন আমাদের দেহে কোথায় হয়? শ্বসন আমাদের দেহে কোথায় হয়? তোমরা খুব ভালো করেই জানো যে ব্রিদিং বা শ্বাসক্রিয়া যেটা, সেটা আমাদের কোথায় হয় বলো? লাংসে হয়, তাই না? লাংসে হয় বা আমাদের ফুসফুসে হয়। এখন প্রশ্ন হচ্ছে শ্বসন বা যেটাকে আমরা রেসপিরেশন বলছি, আমরা যখন উদ্ভিদ বিজ্ঞান পড়েছি, বোটানি পড়েছি, সেখানে আমরা শ্বসন দেখেছি। আমাদের প্রশ্ন হওয়া উচিত তাহলে শ্বসন কোথায় হয়? দেখি কেউ একজন উত্তর দাও তো, শ্বসন কোথায় হয়? প্রথম কোশ্চেন, গুড 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 গুড। সুতরাং তোমার প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যদিও বলা হচ্ছে শ্বসন এবং আমরা বলছি যে শ্বাসক্রিয়াটা লাংসে হয়, কিন্তু শ্বসনটা হয় কিন্তু এভরি সেল, এভরি সেল ইন আওয়ার বডি, এভরি সেল ইন আওয়ার বডি, প্রত্যেকটা কোষে হয়, দেহের প্রত্যেকটা কোষে রেসপিরেশন হয়। এবং আরো একটা বড় কথা হচ্ছে যে এই রেসপিরেশনটা কখন হয়, যেমন আমরা সালোক সংশ্লেষণ দেখেছি যে দিনের বেলা সালোক সংশ্লেষণ হয়, রাতের বেলা বন্ধ থাকে কিছু এক্সেপশন বাদে, কিন্তু আমাদের শ্বসন কিন্তু প্রত্যেকটা কোষে 24/7 চলতে থাকে। তার মানে প্রত্যেকটা সময় আমাদের সেলে কোনো না কোনো রেসপিরেশন বা শ্বসন চলতে থাকে। ঠিক আছে, অধ্যায়ের নাম থেকে আমরা প্রথমে শুরু করলাম। এরপর যদি নিচের দিকে আসো, দেখো একদম বাস্তব কিছু কথা বলছে। আমাদের দেহে বাতাসের সাথে অক্সিজেন শ্বসন অঙ্গে প্রবেশ করে, শ্বসন অঙ্গ মানে ফুসফুস বোঝাচ্ছে, এবং তা আমাদের রক্তের মাধ্যমে বাহিত হয়ে, তোমরা জানো যে আমাদের পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী ফুসফুসে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। একমাত্র ধমনী যে কিনা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, সেই রক্ত আমাদের কি হয় বলো, ওই জায়গাতে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে আসে, আর ফুসফুসের অক্সিজেন রক্তে চলে যায়। কোন ধমনী, কোন জায়গার রক্তে? পালমোনারি শিরার, একমাত্র শিরা যেটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। তারপর সেই রক্তের মাধ্যমে পাম্প হয়ে দেহের প্রত্যেকটা সেলে অক্সিজেন পৌঁছায় যায়, তাই না? তো সেটাই বলছে যে রক্তে বাহিত হয়ে এটি টিস্যু কোষে পৌঁছায়। টিস্যু কোষ এইভাবে বলার কারণটা কি? কারণ দেখা যায় যে অনেকগুলো কোষ মিলে যখন একই ধরনের কাজ করে, একই ধরনের ফাংশন হয়, সেটাকে টিস্যু বলে। তো ওই টিস্যুতে পৌঁছায় যায়, ওই টিস্যুর আন্ডারে থাকা সমস্ত কোষে টিস্যু অক্সিজেন পৌঁছায় দেয়।
তো অক্সিজেন টিস্যু কোষে জমানো খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে। তাহলে আমার প্রথমেই যে জিনিসটা জানতে হবে, অক্সিজেন শুধুমাত্র একা একা গিয়ে রেসপিরেশন করতে পারবে না, অক্সিজেন কখনো একা একা শ্বসন করতে পারে না। অক্সিজেনের কিন্তু জৈব খাদ্য প্রয়োজন হয়। এই জৈব খাদ্যের সাথে অক্সিজেন যখন বিক্রিয়া করে তখনই রেসপিরেশন হওয়া পসিবল। তার মানে কোষে আমার শুধু অক্সিজেন পৌঁছানো মূল দায়িত্ব না, আমাকে খাবারও পৌঁছে দিতে হবে। যে খাবারটা আমরা গ্রহণ করি এটা কিন্তু রক্তের মাধ্যমেই প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেওয়া হয়, যাতে অক্সিজেনের সাথে জারণ বিক্রিয়া করতে পারে। কোন বিক্রিয়া করতে পারে বলো? জারণ বিক্রিয়া করতে পারে। এবং এই জারণ বিক্রিয়ায় তাপ ও শক্তি তৈরি হয়। কি কি তৈরি হয় বলো? তাপ ও শক্তি তৈরি হয়। এখন প্রত্যেকটা বিক্রিয়ায় আমরা মূল যে উৎপাদ, এখানে মূল উৎপাদ কোনটা? তাপ ও শক্তি। তার সাথে কিছু উপজাত পাই, যেটা আমার উদ্দেশ্য ছিল না কিন্তু তৈরি হয়ে গেছে। এইখানে উপজাত হিসেবে দেখো, এই বিক্রিয়াতে উপজাত হিসেবে তৈরি হয় আমার কার্বন ডাই অক্সাইড ও পানি। কি তৈরি হয় বলো? আমার উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইডকে আবার আমি রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষ থেকে নিয়ে এসে আবার আমি ফুসফুসে নিয়ে যাই, তার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড আমার দেহের বাইরে চলে আসে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি দেখলাম? আমি এখান থেকে দেখছি যে হ্যাঁ, অক্সিজেন দেহের প্রত্যেকটা কোষে গিয়ে প্রত্যেকটা কোষে গিয়ে যে খাদ্য, সেই খাদ্যের সাথে বিক্রিয়া করলো। কি বিক্রিয়া করলো? শ্বসন বিক্রিয়া করলো। এবং শ্বসন বিক্রিয়া শেষে সে কিন্তু কি তৈরি করতেছে? তাপ ও শক্তি তৈরি করতেছে। তাপ প্লাস শক্তি তৈরি করতেছে। কিন্তু সেখানেই শেষ না, এর সাথে উপজাত হিসেবে দুইটা জিনিস তৈরি হয়। কি জিনিস তৈরি হয়? একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। তাহলে এই যে দুইটা জিনিস, লাস্টের দুইটা জিনিস, এই দুইটাকে আমরা উপজাত বলতে পারবো। কি বলতে পারবো? উপজাত। আর এইটা হচ্ছে মেইন, হ্যাঁ, মেইন প্রোডাক্ট। এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, যেটা তৈরি করা আমাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, মেইন উৎপাদ এটা প্রধান উৎপাদ, আর এটা হচ্ছে উপজাত। বোঝা গেছে? তাহলে শুরুতেই আমার অনেক কিছু পড়তে হবে। এবার এই জিনিসটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। কেন সংজ্ঞায়িত? তুমি বিশ্বাস করো, দেখো এই যে ক নাম্বার পরীক্ষায়, ক নাম্বারে প্রশ্ন আসবে 27 ব্যাচ, খেয়াল রাখো, ক নাম্বারে প্রশ্ন আসবে শ্বসন কাকে বলে। শ্বসন কাকে বলে? সেখানে স্যার যদি তোমার কয়েকটা বেসিক শব্দ খুঁজে না পায় সংজ্ঞার মধ্যে, তোমাকে নাম্বার দেবে না। তাহলে বেসিক শব্দগুলো কোনগুলো? দেখো বলতেছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়। তাহলে প্রথম বেসিক শব্দ হচ্ছে এই প্রসেসটা একটা জৈব রাসায়নিক প্রসেস। শুধু জৈবিক প্রসেস না, শুধু রাসায়নিক প্রসেস না, এখানে অর্গানিক অ্যান্ড কেমিক্যাল, অর্গানো কেমিক্যাল প্রসেস এটা একটা। ঠিক আছে? সো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কি করে? পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। পরিবেশ থেকে কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। করে কোথায় যায়? কোষে যায়। এবং কোষের বাইরে যায় না ভেতরে যায়? কোষের মধ্যে যায়। তাই শব্দটা উচ্চারণ করছে কি? কোষ মধ্যস্থ। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে কোষ মধ্যস্থ, কাকে জারিত করে? আমি তোমাকে বলছিলাম এটা জারণ বিক্রিয়া, তাই না? কাকে জারিত করে? খাদ্যবস্তুকে জারিত করে। খাদ্যবস্তুকে কি করে? জারিত করে। খাদ্যবস্তু অক্সিডাইজড হচ্ছে, হ্যাঁ, খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতি শক্তিকে, খাদ্যের কোন শক্তিকে? তাহলে দেখো এখানেও কিন্তু শক্তির রূপান্তর হয়। তোমরা ফিজিক্স পড়লে দেখছো, ফিজিক্সে দেওয়া আছে শক্তির নিত্যতা সূত্র, এবং সেখানে বলা হয়েছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট জাস্ট ট্রান্সফর্মস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। শুনছো না এই লাইনটা? তো এখানেও খাদ্যের মধ্যে থাকে যেটা, সেটা রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি। সেই রাসায়নিক শক্তিকে আমাদের দেহ বা আমাদের কোষগুলো তাপ ও গতিশক্তিতে পরিণত করে। এবং এই বিক্রিয়ায় উপজাত হিসেবে দুটো জিনিস, পরীক্ষায় কিন্তু এটা একটা খুব গ্রেট এমসিকিউ, এইচএসসিতে আসতে পারে, ম্যাটে আসতে পারে, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এইচএসসিতে আসতে পারে, যে আচ্ছা শ্বসন বিক্রিয়ার উপজাত কি? তুমি কি বলবা? দুইটা উপজাত, একটা কার্বন ডাই অক্সাইড আর একটা কি বলো ভাইয়া? পানি। ঠিক আছে? তাহলে দেখো প্রথম পাঠেই আমরা অনেকগুলো তথ্য পড়ে ফেলছি। এখান থেকে ক নাম্বারে আসবার মতো একটা আমরা জ্ঞানমূলক তথ্য পড়ে ফেলছি, তাই না? এবং এই যে গোল গোল করে দাগাইছি, তুমি যদি সংজ্ঞার ভেতরে এই শব্দগুলো না লেখো, তোমাকে কিন্তু নাম্বার দেবে না। তুমি অনেক সময় ভাবো যে একের কম তো দেওয়া পসিবল না, একের কমও দেওয়া পসিবল। কলেজে পসিবল, কলেজে তোমার 0.5ও দিতে পারে। হ্যাঁ, এইচএসসিতে একের কম দেওয়ার নিয়ম নাই। এইচএসসিতে আইদার 1 দিতে হবে অথবা 0 দিতে হবে। তো তোমাকে 0 দিয়ে দিতে পারে যদি তুমি মূল শব্দগুলো না লেখো। যে প্রক্রিয়ায় দেহে শক্তি তৈরি হয় তাকে শ্বসন বলে, এটা লিখে দিলা, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না। শব্দগুলো খেয়াল রাখবা। এরপর দেখো সামনের দিকে যাই আমরা। এরপর আমাদের মানুষের শ্বসনতন্ত্র বা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, আমাদের দেহে যখন অনেকগুলো অর্গান মিলে একটা কাজ করে, তখন সেটাকে, ওই অর্গানগুলোকে একত্রে সিস্টেম বলে। যেমন ধরো আমাদের হার্ট, আমাদের ধমনী, আমাদের শিরা, হ্যাঁ, আমাদের কৈশিক জালিকা, এদের সবার একটাই কাজ, সেটা হচ্ছে রক্ত পরিবহন করা। সেখানে এদেরকে আমরা বলি রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে? আবার আমাদের এই দেখো এই মানুষের শ্বসন তন্ত্র,
আমাদের শুধু লাংসে কিন্তু শ্বসনের কাজে ব্যবহার হয় তা না, লাংসের উপরে ট্রাকিয়া আছে, এই একদম চোখের সামনে নাক আছে, নাকের ভেতরে আবার নাসা গহ্বর আছে, নাসা গলবিল আছে, হ্যাঁ, অনেক অর্গান, সব মিলে কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে গ্যাসিয়াস ট্রান্সফার। তো এই সবগুলোকে আমরা বলি একটা সিস্টেম। কি সিস্টেম? সেটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। কি সিস্টেম বলা হয় এটাকে? রেসপিরেটরি সিস্টেম বলে। এই ক্লাস করতেছো তোমরা? কারা কারা ক্লাস করতেছো একটু নাম লেখো তো দেখি। অনেকে আমাদের কোর্সের আছো আমি জানি, অনেকে কোর্সের নাই, প্রত্যেকের নামটা একটু দেখা উচিত, নাম লিখে ফেলো। আচ্ছা, তো এই জায়গাতে পরীক্ষায় যে কোশ্চেনটা আসে, বিশ্বাস করো আমার, দেখো খ নাম্বারে অথবা ক নাম্বারে আসে, খ নাম্বারে আসে, অথবা সব থেকে বেশি এইচএসসি এমসিকিউতে আসে। এইচএসসি এমসিকিউতে আসে, এই তিনটা জায়গায় তো আসেই। তার সাথে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখনো পর্যন্ত 3বার এই কোশ্চেন আসছে। কোন জায়গা থেকে? এই 3টা জায়গা থেকে। কোন 3টা জায়গা থেকে? এই 3টা জায়গা থেকে। তুমি বোর্ড কোশ্চেন খুলে দেখো, এইচএসসির এমসিকিউতে প্রচুর এই কোশ্চেন আসছে, ম্যাটে এই কোশ্চেন আসছে। কি কোশ্চেন? কোশ্চেনটা এরকম যে আচ্ছা, নিচের কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ? এই যে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্রের 3টা ভাগ। কয়টা ভাগ? 3টা ভাগ। একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে বায়ু ট্রান্সফার বা পরিবহন অঞ্চল, আরেকটা জায়গাতে মূল শ্বসন কাজটা ঘটে, হ্যাঁ, সেটাকে বলা হয় শ্বসন অঞ্চল। আর এটাকে কি বলা হয়? শ্বসন অঞ্চল। তাহলে 3টা, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। পরীক্ষায় আসে নিচের কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, নিচের কোনটি পরিবহন অঞ্চল, নিচের কোনটি শ্বসন অঞ্চল। তুমি যদি এই জিনিসগুলো ভালোভাবে না পড়ো, যে কোনটার কি পার্ট বুঝে বুঝে না পড়ো, তোমার কিন্তু এটা ভুল যাবে, এইচএসসি তেও ভুল যাবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভুল যাবে। তাহলে দেখো কিভাবে পড়বো আমরা। আমরা এইভাবে পড়বো যে যে পথ দিয়ে, আমি প্রথম থেকে পড়ি, যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে, আবার সেই ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে বের হয়ে আসে, সেটাকেই বলা হয় শ্বসন পথ বা রেসপিরেটরি প্যাসেজ। তো এই শ্বসন পথে শুরু কোথায়? তুমি চিন্তা করে দেখো শুরু কোথায়। নাকের শুরুতেই তো এখানে শুরু, এই যে মানে নাকের যে ছিদ্র, সমস্ত বাতাস তো আমরা নাকের ছিদ্র দিয়েই নেই। তাহলে সেই হিসেবে এই যে নাসা রন্ধ্র, রন্ধ্র মানে কি? ছিদ্র, সেটা কোথায় আছে? সামনেই আছে, তাই বলছে সম্মুখ নাসা রন্ধ্র। সেইখান থেকেই আমাদের রেসপিরেটরি প্যাসেজ শুরু, এবং এটা লাংসে গিয়ে শেষ হয়েছে। লাংসের ভেতর অনেক ভাগ আছে, সেখানে গিয়ে শেষ হয়েছে, তাই না? তাহলে মানুষের এই যে 3টা ভাগে ভাগ করছে, তার মধ্যে প্রথমে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে আছে সম্মুখ নাসারন্ধ্র, এখান থেকে ঢুকলো। এইবার তুমি নাকের মধ্যে একটু আঙুল চালায় দাও, তুমি দেখতেছো না একটা গলির মতো অংশ? দেখো এই যে গহব্বর, একটা গহব্বরের মতো অংশ, নাকের ভেতরে একটা গহব্বরের মতো অংশ, তাই এটাকে বলা হচ্ছে নাসা গহব্বর। কি বলা হচ্ছে এটাকে? নাসা গহব্বর। এখন তুমি নাকটাকে এইভাবে ধরো তো, দেখতেছো নাকের সামনের অংশ এভাবে দুলতেছে, কারণ কি? এটা তরুণাস্থি দিয়ে তৈরি। কি দিয়ে? তরুণাস্থি দিয়ে। তুমি যদি কারোর নাকে ভালোভাবে ঘুষি দাও, নাক ভেঙে যায় অনেকের। কোথায় ভাঙে জানো? এই তরুণাস্থিটা ভাঙে, সে কারণে দেখবা অনেকের নাক এভাবে বাঁকা থাকে, হ্যাঁ, কোনোভাবে ভেঙে গেছে। কিন্তু তুমি দেখো এই সামনে এইখানে গেলে তুমি দেখবা এই অংশটা কিন্তু আর তরুণাস্থি না, এই অংশটা শক্ত হাড়ের মতো। দেখো এই অংশটা তরুণাস্থি, সামনের অংশ এই যে নড়ছে, কিন্তু পেছনের অংশটা কিন্তু আর তরুণাস্থি না। তাহলে নাসা গহ্বর যেখানে শেষ হলো, সেখানেও কিন্তু 2টা ছিদ্র আছে, যেটা আমাদের খুলির এই যে মাথার যে হাড়, এই হাড়ের অংশ, এটাকে আমরা বলছি পশ্চাৎ নাসারন্ধ্র। এটাকে আমরা কি বলছি? পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্রের একটা নামও আছে, এটাকে কোয়ানা বলে। কি বলে? কোয়ানা। আমরা তুমি এটা দেখছো হসপিটালে, অনেকে মুখ দিয়ে খাইতে পারে না, তখন তাদেরকে কি করা হয়? নাকের মধ্যে নল ঢুকানো হয়, নল ঢুকিয়ে ওইখান দিয়ে, হ্যাঁ, অন্ননালী পর্যন্ত চলে যাওয়া হয়, এবং সেটা একসময় পাকস্থলিতে যায়। তারপর কি হয়? নাকের মধ্য দিয়ে খাবার দেওয়া হয়। ওই যে টিউবটা যেটা নাকের মধ্যে ঢোকানো হয়েছে, ওটাকে বলা হয় এনজি টিউব। কি টিউব বলা হয় এটাকে? এটা লেখার দরকার নেই, আমি জাস্ট পড়াচ্ছি। এনজি টিউব ফুল ফর্ম হচ্ছে ন্যাজো গ্যাস্ট্রিক টিউব। ওটা দিয়ে কি করা হয়? নাকের ওই নল দিয়ে খাবারটা সরাসরি পাকস্থলিতে চলে যায়, বুঝছো? তো ওই জায়গাতে ওই নলটা যখন ঢুকানো হয়, আমরা তখন এভাবে বর্ণনা করি যে হ্যাঁ, প্রথমে নাসারন্ধ্র দিয়ে যাচ্ছে, এই নাসা গহ্বরে ঢুকে গেছে, এইবার কোয়ানাতে ঢুকছে, পশ্চাৎ নাসারন্ধ্র, এবং একটা পর্যায়ে এটা কোথায় পৌঁছায় তুমি জানো হয়তো? নাক এবং মুখ সবাই একটা কমন জায়গায় কানেক্টেড, ওটাকে বলা হয় গলবিল। তো এটা নাসা গলবিলে পৌঁছায়। কোথায় পৌঁছায়? নাসা গলবিলে পৌঁছায়। এবার যেটাকে আমরা ন্যাজোফ্যারিংস বলি। কি বলে এটাকে? আমরা ন্যাজোফ্যারিংস বলি। হ্যাঁ, নাকের একদম পেছনের অংশ, সেটাকে নাসা গলবিল বলে। এবং নাসা গলবিল থেকে এটা কোথায় পৌঁছায় যায়? আমাদের ল্যারিংসে পৌঁছায় যায়। ল্যারিংস বা স্বরযন্ত্র কোথায় পৌঁছায়? যে সামনের দিকে যে অংশটা, এটাকে বলা হয় ল্যারিংস। তুমি বলতে পারো যে ভাই এটা তো ট্রাকিয়া, ট্রাকিয়ার উপরের অংশে এই জায়গায় হাত দাও, দেখো এইখানে ট্রাকিয়া তো এইটা, এর এইখানে যেটা, এটাকে বলা হচ্ছে ল্যারিংস। ঠিক আছে? তাহলে এই পুরোটা অঞ্চল হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ, এখানে বায়ু গ্রহণ ও ত্যাগই ঘটে। এইবার বায়ুটাকে পরিবহন করা দরকার, তাহলে ল্যারিংসের নিচেই শুরু হয়েছে আমাদের ট্রাকিয়া, যেটা তুমি একটু আগে বলছিলা যে ভাইয়া এই তো ল্যারিংস উপরের অংশ,
তাই না? এই ল্যারিংসের নিচে যেটা শুরু হয়েছে, যেখানে হাত দাও শক্ত তরুণাস্থি দিয়ে তৈরি, এটাকে বলা হয় ট্রাকিয়া। ট্রাকিয়ার নিচে আছে ব্রঙ্কাই এবং তারপর শেষে আছে প্রান্তীয় ব্রঙ্কিউল। আমরা জিনিসগুলো দেখবো, হ্যাঁ, কোন জায়গাতে কি প্রান্তীয় ব্রঙ্কিউল জিনিসটা কি সবই দেখবো। কিভাবে মনে রাখবা? মনে রাখার উপায় হচ্ছে দেখো, পরিবহনের প, প্রান্তীয় ব্রঙ্কিউলের প, ঠিক আছে? তাহলে মনে রাখবা ট্রাকিয়া ছিল, ট্রাকিয়ার পর ছিল ব্রঙ্কাই, শেষ হবে কোথায়? পরিবহন অঞ্চল শেষ হবে প্রান্তীয় ব্রঙ্কিউলে। কোথায় শেষ হবে বলো? প্রান্তীয় ব্রঙ্কিউলে। সব শেষে আছে আমাদের শ্বসন অঞ্চল। তো শ্বসন অঞ্চলে কি আছে? নাম শ্বসন দিয়ে শুরু, শুরু শ্বসন দিয়ে, ঠিক আছে? একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। তাহলে শ্বসন অঞ্চলের শুরু কি দিয়ে? শ্বসন ব্রঙ্কিউল দিয়ে। এই শ্বসন ব্রঙ্কিউল ডিভাইডেড হয়ে তৈরি করে অ্যালভিওলার নালী। কি তৈরি করে বলো? অ্যালভিওলার নালী। এই অ্যালভিওলার নালীটা একটু মোটা হয়, হ্যাঁ, অ্যালভিওলার নালীটা কিছু দূর গিয়ে একটু মোটা থলের মতো হয়ে যায়, ওই জায়গাটার নাম হয় অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামটা যখন প্রপার একটা থলেতে পরিণত হয়, সেটার নাম হয়ে যায় অ্যালভিওলার থলি। সেটার নাম কি হয়ে যায়? অ্যালভিওলার থলি। এই অ্যালভিওলার থলিতে যখন বিভিন্ন অংশ কানেক্টেড হয়, সব মিলে এটাকে বলা হয় অ্যালভিওলাস। কি বলা হয়? অ্যালভিওলাস। যারা এই অধ্যায়টা পড়ো নাই, তোমাদের কাছে শব্দগুলো প্রথম দিকে একটু কঠিন মনে হবে। যে শব্দগুলো তোমার কাছে কঠিন মনে হবে, বারবার ভুলে যাবা, সেগুলোকে লিখবা এবং পড়বা। মনে রাখবা, শুধু পড়ে পড়ে একটা জিনিস যতটা মনে থাকে, শব্দটা তুমি যদি বারবার লেখো, তোমার আরো বেশি মনে থাকবে। সো এইভাবে পড়তেছো যে শ্বসন অঞ্চল শুরু হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল দিয়ে, শ্বসন ব্রঙ্কিউল থেকে ওটা চলে গেল আমাদের অ্যালভিওলার নালীতে। নালীটা একটু মোটা হয়ে গেলে ওটার নাম হয়ে গেল অ্যাট্রিয়াম। ওই নালীটা যখন থলিতে পরিণত হয়ে গেল, ওটার নাম দিলাম অ্যালভিওলার থলি। এবং এই অ্যালভিওলার থলিটা সহ পুরো অংশটাকে আমরা নাম দিলাম অ্যালভিওলাস। কি নাম দিলাম? অ্যালভিওলাস। তাহলে পরীক্ষায় যদি তোমাদের কোশ্চেন আসে কোন অঞ্চলের কোনটা, হ্যাঁ, নিচের কোনটি কোন অঞ্চলের অংশ, পারবে না বলো? কোশ্চেন পারবে না বলো? কিভাবে মারলে নাক ফাটানো যাবে? খুবই সহজ, তুমি নাক বরাবর জোরসে একটা ঘুষি দিলেই নাক ফেটে যাবে। তবে এটা কারোর দেওয়ার আগে নিজে একবার ট্রাই করে দেখো। একটু ব্লিডিং হবে, বাট কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। ভাই একটা প্রশ্ন, আমরা এইচএসসি 27-এর জন্য একাডেমিক কোনো সিলেবাস নিয়ে ক্লাস করবেন? মেডিওলজি কি সৃজনশীলের সাথে মেডিকেল নিয়ে কাজ করবে, নাকি মেডিকেলের সাথে শুধু এমসিকিউ সিস্টেম? আচ্ছা দেখো, আমি একটু আগে যখন তোমাদের এই যে পড়াইলাম, আমি তোমাকে কিন্তু এখানে বলে দিছি যে হ্যাঁ, এই অংশটা কিন্তু ক নাম্বারে আসে, শ্বসন কাকে বলে ক নাম্বারে আসে। সো আমি যে শুধু তোমাকে মেডিকেল স্টাইলে পড়াচ্ছি তা না। মেডিকেল স্টাইলে পড়াইলে কিভাবে পড়াইতাম জানো? তোমাকে এই যে এতক্ষণ ধরে বকলাম না, এই জিনিসটা 2 মিনিটে কমপ্লিট হইতো। আমি জাস্ট বলতাম যে হ্যাঁ, এইখান থেকে প্রশ্ন আসে, এই এই অংশ মুখস্থ করবে, এই অংশ মুখস্থ করবে। অনেকে এই কাজই করে, কিন্তু আমার তো সেটা কাজ না। আমরা মেডিকেল স্টাইলে যখন পড়াই, প্রি মেডিকেল বলো কি মূল মেডিকেল বলো, সেখানে আমরা ডেসক্রিপটিভ স্টাইলে পড়াই, কিন্তু সেখানে একটা জিনিস পড়ানো হয় না। সেটা কি? ওখানে আমরা বলি না যে এটা ক নাম্বারে আসবে, এটা খ নাম্বারে আসবে, কিন্তু তোমাদের সেটা বলতে হবে, কারণ তোমার একাডেমিকটাও আমার ওই অংশে সমানভাবে দেখতে হবে। সো তুমি এই ক্লাসটা করো, করার পর তোমার যদি মনে হয় যে আচ্ছা একাডেমিক অংশটা তো আমার কভার হলো না, তাহলে তুমি আমাকে বইলো। কারণ একাডেমিক যতটুকু পড়ানো সম্ভব এর মধ্যে আমরা ততটুকু তোমাকে পড়াবো, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা একটু সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে। এইবার মানব শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের ব্যাখ্যা দেওয়া আছে এই জায়গাতে। তুমি দেখো, প্রথমেই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল সম্পর্কে বলছে। প্রথমে বলছে সম্মুখ নাসারন্ধ্র বা অ্যান্টেরিয়র নস্ট্রিল। দেখো বাবা, ভালো করে মনে রাখো, এইখানে যে ট্যাগ লাইনগুলো থাকবে, যে সম্মুখ নাসারন্ধ্র, এর ইংরেজি নামটা যেন তোমার মুখস্থ থাকে। কখনোই শুধু বাংলাটা মনে রাখবা না, ইংরেজিটা বাংলার সাথে অবশ্যই যেন মনে থাকে। সো সম্মুখ নাসারন্ধ্র বা মানে অ্যান্টেরিয়র নস্ট্রিল। সো এটা কি? নাকের সামনে যে দুইটা ছিদ্র আছে না, এই যে দুইটা ছিদ্র, এই যে একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এই ছিদ্রটাই হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, ঠিক আছে? এখন তুমি ভালো করে খেয়াল করলে দেখবা, এই যে ধরো নাক, হ্যাঁ, নাক তো সবার এরকমই হয়, এই একটা নাক, এই একটা নাকের ছিদ্র, এই একটা নাকের ছিদ্র, এরকম না? তো এখন তুমি দেখবা, এইভাবে হাত দাও, এইভাবে হাত দিয়ে এইভাবে পাশে দাও, দেখবা মাঝখানে একটা ব্যবধায়ক আছে। কি আছে বলো? ব্যবধায়ক, যেন দুইটা ছিদ্র একসাথে মিশে না যায়, মাঝখানে একটা দেওয়াল দেওয়া। দেখো এই যে এখানে হাত দিলেই বুঝবা মাঝখানে একটা দেওয়াল, এই দেওয়াল আবার নড়ে, তরুণাস্থি দিয়ে তৈরি দেওয়াল। এইটাকে বলা হয় সেপ্টাম। সেপ্টাম মানে ব্যবধায়ক। সেপ্টাম মানে কি বলো? সেপ্টাম মানে হচ্ছে ব্যবধায়ক। সেপ্টাম মানে ব্যবধায়ক। তাহলে যখন বলতেছি ন্যাজাল সেপ্টাম, তুমি বুঝতেছো নাসা ব্যবধায়ক। যখন আমরা কি বলতেছি ন্যাজাল সেপ্টাম, তখন তুমি বলতেছো নাসা ব্যবধায়ক। কি বলতেছো তুমি? এটাকে নাসা ব্যবধায়ক বলতেছো। এবং এই নাসা ব্যবধায়কের মাধ্যমে তুমি কি করতেছো? দুইটা নাসারন্ধ্রের বিকাশ ঘটতেছে। অনেকের যেটা হয়, অনেকের ডিএনএস থাকে। কি থাকে? ডিএনএস। ডিএনএস মানে কি আমি বলি ফুল ফর্মটা, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম। ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম মানে এই যে নাকের যে মাঝখানের যে ব্যবধায়ক,
এই ব্যবধায় একটা বাঁকা থাকে, কি থাকে, বাঁকা থাকে। সে কারণে অনেকের রাত্রেবেলা ঘুমাইতে গেলে জোরে জোরে নাক ডাকে। হ্যাঁ, নাক ডাকার অনেক কারণ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, আবার দেখা যায় নাক ডাকছে, নাকে একটা পাখির মতো শব্দ হয়। এই ডিএনএস থাকলে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এটা খুব সহজে একটা অপারেশন, সহজ অপারেশনে এটা ঠিক করা যায়। এবং মজার ব্যাপার, ডিএনএস আমাদের সবারই কম বেশি আছে, অর্থাৎ কারোরই পারফেক্ট নাক, সবারই অল্প 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 বাঁকা। ঠিক আছে, তো এই হচ্ছে সেই নেজাল সেপ্টাম। তো এখন এই নেজাল সেপ্টামের কাজ কি? তুমি মুখ বন্ধ করে রেখে, নাকও বন্ধ করে রাখলা, তুমি নিঃশ্বাস নিতে পারবা, প্রশ্বাস নিতে পারবা, বাতাস নিতে পারবা ভেতরে? পারবা না। তাহলে বাতাস দেহের মধ্যে প্রবেশই করছে কিন্তু আমাদের সম্মুখ নাসারন্ধ্রের মাধ্যমে। কোনটার মাধ্যমে বলো? সম্মুখ নাসারন্ধ্রের মাধ্যমে। এবার একটু নিচের দিকে আসি আমরা। নিচের দিকে বলতেছে নাসা গহ্বর। কি বলছে? নাসা গহ্বর। এবার নাসা গহ্বরের মধ্যে তুমি একটু হাত দাও তো। তুমি খেয়াল করবা তোমার নাকের মধ্যে কিছু লোম আছে। হ্যাঁ, আমি এবার নাকে হাত দিতেছি, তোমার ডিসগাস্টেড লাগার কোনো কারণ নাই, ইটস হিউম্যান অ্যানাটমি, আমরা এর থেকে বাজে সিন দেখি। তো নাকের মধ্যে হাত দিলে তুমি দেখবা এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চুল আছে। কি আছে? চুল আছে। তোমার মনে হয় নাই দুনিয়ায় এত জায়গা থাকতে নাকের মধ্যে চুল দেওয়ার দরকারটা কি? দরকার কিন্তু একটাই, যে তুমি যে এই যে স্পেশালি ঢাকা এত পলুটেড একটা সিটি, তুমি যখন দেখবা যে রোদ, হ্যাঁ, তোমার বাসার রুমের মধ্যে যখন রোদ আসে, এক চিলতে রোদ আসে, তুমি দেখবা বাতাসের মধ্যে ধুলা উড়ছে, প্রচুর ধুলা, তাই না? তো এই ধুলা সহ বাতাস আমরা দেহের মধ্যে নিচ্ছি, আমাদের দেহের ক্ষতি হবে না? তো সেই জন্য একটা প্রাইমারি ফিল্ট্রেশন আমাদের দেহে দরকার। সেই প্রাইমারি ফিল্ট্রেশন করে এই চুলগুলো। ধরো ভারী কোনো একটা জিনিস বা ধুলা আমি নাকের মধ্যে নিলাম, এই যে বাতাস যাচ্ছে, যাওয়ার সময় এই চুলগুলো কি করে? ওই ধুলাগুলোকে ফিল্টার করে। ফিল্টার করার পর একটা পর্যায়ে যখন সিক্রেশন আছে, ও ওই ধুলাগুলোকে সিক্রেশনের সাথে মিশিয়ে সর্দি বানিয়ে দেহ থেকে বের করে দেয়। তার মানে সর্দি যে হয় দেহে, এটা আসলে কি জন্য? তোমার দেহের যে বর্জ্য পদার্থ সেটাকে বাইরে বের করে দেওয়ার জন্য, এই ফিল্ট্রেটেড ধুলাগুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য। সো নাসা গহ্বরে সেটা আছে। দেখো, সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশটাই নাসা গহ্বর। তাহলে দেখো, আমি যদি একটু নিচের দিকে যাই, এই দেখো, এই যে এই যে এই দিক বরাবর যেটা যাচ্ছে, এটা হচ্ছে নাসা গহ্বর। কোন দিকে আমি তোমাকে একটু দেখাই, এই দেখো, এই যে এখানে নাসা রন্ধ্র শুরু হলো, এইখান থেকে শুরু করে এই যে যাচ্ছে, এই পুরোটা হচ্ছে নাসা গহ্বর। এটা কি বলো? পুরোটা নাসা গহ্বর। এটা কিন্তু নাসা গহ্বর। ঠিক আছে, ওকে। সো নাসা গহ্বর, সরি, এটা সম্ভবত না, উপরের দিকে হবে। এই দেখো, এটা নাসা গহ্বর। হ্যাঁ, এটা হচ্ছে নাসা গহ্বর। গেল। তাহলে নাসা গহ্বরটা তোমরা বুঝতে পারছো। ওকে, এইবার নিচের দিকে আসো, কি বলতেছে দেখি, যে নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে। কি বললো? সিলিয়াযুক্ত। হোয়াট ইজ সিলিয়া? ওই যে চুলগুলো আছে, ওই চুলগুলোকে বলা হচ্ছে সিলিয়া। চুল যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি বলো? সিলিয়া। তো সিলিয়াটা শুধু সাধারণ সিলিয়া না, এই সিলিয়ার এইখানে একটা স্পেশাল কোষ থাকে যেটাকে বলা হয় মিউকাস সেল। কি সেল? মিউকাস। এই আমাদের মুখ থেকে যে লালা বের হয়, এটাও এক ধরনের মিউকাস। আর এইখানে যেটা আছে এটাও মিউকাস। এই মিউকাসের কাজ কি? ওই যে বললাম, ধুলাকে সর্দি বানানোর জন্য, যাতে সহজে বের করা যায়, ধুলাতে একটা বিশেষ তরল ক্ষরণ করে, এটা কি বলা হয়? মিউকাস। তাহলে সেই হিসেবে সিলিয়া আছে, এবং এই কোষগুলো যখন এতে ধুলা জমা হচ্ছে, এই কোষগুলো কি করে? বিভিন্ন ক্ষরণ করে এই জায়গাতে সর্দি তৈরি করে। ঠিক আছে, সেটাকে পরবর্তীতে আমরা হাঁচি কাশির মাধ্যমে দেহের বাইরে বের করে দিই। তার সাথে আরেকটা বিশেষ কোষ আছে, এবং এই কোষটা একটা স্নায়ু কোষ। এটা কি কোষ? একটা স্নায়ু কোষ। হ্যাঁ, এটার নাম হচ্ছে অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষের কাজ কি? এই নাকের একটা বড় কাজ কি বলতো? শ্বাস গ্রহণ ও শ্বাস ছাড়া ছাড়া নাকের আর একটা বড় কাজ কি? গন্ধ নেওয়া। এই গন্ধ নেওয়ার কাজটা করে এই অলফ্যাক্টরি কোষ। গন্ধ নেওয়ার কাজটা করে কি বলো? অলফ্যাক্টরি কোষ। ঠিক আছে, ওকে। আরো একটা কাজ আছে, এই যে মিউকাস, এই মিউকাসটা যে সবসময় আমাদের সর্দি তৈরি করে তা না। আমরা যখন খুব শুষ্ক বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নেই, তখন এই শুষ্ক বাতাস যদি আমাদের ফুসফুসে যায়, আমাদের ফুসফুসের ক্ষতি হইতে পারে। সো এই নাক কি করে? ওই শুষ্ক বাতাসে মিউকাস কিছুটা যুক্ত করে বাতাসকে সিক্ত করে দেয়। বাতাসকে কি করে? সিক্ত করে দেয়। ফলে কিছুটা হিউমিডিফাইড যে বাতাস, আর্দ্রতাযুক্ত বাতাস আমাদের লাংসে গিয়ে কোনো ইনফ্লামেশন করে না বা জ্বালা যন্ত্রণা করে না। ঠিক আছে, তাহলে বায়ুকে কিছুটা কি করে বলো? সিক্ত করে। ওকে, তাহলে সে হিসেবে কাজের মধ্যে কি কি আছে? কাজের মধ্যে আছে হচ্ছে সিলিয়াযুক্ত ও মিউকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়, সেটা তোমাকে আগেই বলছি। এবং অলফ্যাক্টরি কোষ যেটা, এটা কি করে? ঘ্রাণ উদ্দীপনা, তার মানে কি? গন্ধের যে উদ্দীপনা, ঘ্রাণ মানে কি? গন্ধ, তাই না? তাহলে গন্ধের যে উদ্দীপনা সেটা প্রদান করে হচ্ছে এই অলফ্যাক্টরি কোষ। গন্ধের উদ্দীপনা কে দেয় বলো? অলফ্যাক্টরি কোষ দেয়। ঠিক আছে, ওকে।
এই রুটিন তো দেওয়া হয়েছে, তুমি রুটিন দেখো নাই? ওকে, এইবার আসছে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, এবং তোমাকে আগেই বলছি পশ্চাৎ নাসারন্ধ্র বা পশ্চেরিয়র নস্ট্রিলসের একটা বিশেষ নাম হচ্ছে কোয়ানা। বিশেষ নাম কোয়ানা, যদিও পুরো পশ্চাৎ নাসারন্ধ্রকে কোয়ানা বলা হয় না। আমি তোমাকে বোঝাচ্ছি কোয়ানা কাকে বলে। তো বলতেছে নাসা গহ্বর দুইটা যেই দুই ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয়। তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করে যদি পশ্চাৎ নাসারন্ধ্র কয়টা, কয়টা হবে? এইটাও কিন্তু দুইটা, এটাও কয়টা? দুইটা। সম্মুখ নাসারন্ধ্র কয়টা? দুইটা। এখানে সম্মুখ নাসারন্ধ্র, আর এই যে এইখানে যেটা হাড় তুমি দেখতে পাচ্ছ, এইখানেও দুইটা ছিদ্র আছে, যেটাকে বলা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। ঠিক আছে? এই পশ্চাৎ নাসারন্ধ্র যখন পেছন দিকে গিয়ে, আমি তোমাকে ছবিতে দেখাই, এই পশ্চাৎ নাসারন্ধ্র পেছন দিকে গিয়ে এটা হচ্ছে গলবিল। কি এটাকে বলা হয়? ন্যাজোফ্যারিংস। এই যে এই অংশটা, এটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস। কি বলা হয় এটাকে? ন্যাজোফ্যারিংস বলা হয়। আমি তোমাকে অন্য কালিতে দেখাই, তাহলে বুঝবা। দেখো এই যে অংশটা, এটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস বা নাসা গলবিল। দেখছো এই যে এখানে দিয়ে দিচ্ছে, এই অংশটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অঞ্চল, এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্র, এইখানে দুইটা ছিদ্র থাকে, সেখান থেকে শুরু হয় এবং এই জায়গাতে গিয়ে এই যে নাসা গলবিল সেখানে গিয়ে যুক্ত হয়। মাঝখানে যে জয়েনিং পয়েন্ট, এই জয়েনিং পয়েন্টটাকে বলা হয় কোয়ানা। কি বলা হয়? জয়েনিং পয়েন্টটাকে কোয়ানা বলা হয়। বোঝা গেছে? তাহলে সেই হিসেবে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে ঢুকলো, নাসা গলবিল দিয়ে যাচ্ছে, তারপর দুইটা পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে গেল, গিয়ে কোয়ানা পার্টটা ক্রস করেই ও নাসা গলবিল যেটা বা নেজোফ্যারিংস অঞ্চলে ঢুকে গেল। বোঝা গেল তাহলে বিষয়টা পরপর রেঞ্জটা? তাহলে প্রথমে কি হচ্ছে? সম্মুখ নাসারন্ধ্র, নাসা গলবিল, নাসা গলবিল থেকে পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে এই যে কোয়ানা, কোয়ানা পার করেই চলে গেল নাসা গলবিলে। বাতাস এইভাবে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে সর্বশেষ এখন কি বাকি থাকে? বাকি থাকে হচ্ছে আমাদের নাসা গলবিল। সো নাসা গলবিল সম্পর্কে আমরা একটুখানি পড়বো। এখানে দেখো পশ্চাৎ নাসারন্ধ্র সম্পর্কে এটাই আছে যে যে অংশে এইটা নাসা গলবিলের সাথে যুক্ত হয় সেই অংশটাকে বলা হয় হচ্ছে কোয়ানা। ঠিক আছে? কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র। ওকে, এইবার নাসা গলবিল বা ন্যাজোফ্যারিংস তোমাকে একটু জানাই রাখি, সেটা হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে? ফ্যারিংস, ফ্যারিংস তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। নাক থেকে যেটা গলবিলে আসে সেটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস। এটাকে কি বলা হয়? ন্যাজোফ্যারিংস। আমাদের মুখ থেকে গলবিলে যেটা উন্মুক্ত হয় সেটাকে বলা হয় ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস। আর ওরোফ্যারিংসটা একটু নিচে গিয়ে একটা বড় অংশে উন্মুক্ত হয়। সেই অংশের সামনের দিকে আমাদের ল্যারিংস, আর পেছনের দিকে আমাদের ইসোফেগাসের উপরের পার্ট। তো ওইটার নাম হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস। ঠিক আছে? তার মানে আমাদের গলবিল তিন রকম: নাসা গলবিল, মুখ গলবিল এবং ল্যারিঙ্গোফ্যারিংস। ঠিক আছে? এই তিনটে জানাই রাখলাম আগে। তো এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, এটা পশ্চাৎ নাসারন্ধ্রের পরেই অবস্থিত এবং এর পরেই ওরোফ্যারিংস বা মুখগলবিল। এর পরে কি বলো? ওরোফ্যারিংস বা মুখগলবিল। এবং এই ওরোফ্যারিংস ল্যারিংস পর্যন্ত বা ষড়যন্ত্র পর্যন্ত আমার বিস্তৃত। ওকে, খুব ভালো কথা। এবার আসছে হচ্ছে ষড়যন্ত্র। এবার কোনটা আসছে বলো? ষড়যন্ত্র। ষড়যন্ত্র বললে আবার ষড়যন্ত্রের মতো শোনায়, হ্যাঁ? ষড়যন্ত্র বা ল্যারিংস। তো ল্যারিংস পার্টটা কোনটা? এই যে আমি তোমাকে যদি একটু ছবিতে দেখাই, এই যে সামনের যে পার্টটা, এটাকে বলা হচ্ছে ল্যারিংস। সামনের যে পার্ট, এখান থেকে অবশ্য এইভাবে দেখাচ্ছে, আমি তোমাকে আরেকটু পারফেক্টলি দেখানোর চেষ্টা করি। ওয়েট, আমি তোমাকে একটু পারফেক্টলি দেখানোর চেষ্টা করি, তাহলে তুমি বুঝবা। সেটা হচ্ছে দেখো, এই যে এই ছবিটা তুমি যদি একটু দেখো, ভালো করে খেয়াল করবা। এই যে এইখান থেকে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের নাসারন্ধ্রের যে পথটা, তাই না? তো এই জায়গাতে শুরু হচ্ছে আমাদের ন্যাজোফ্যারিংস। এই জায়গাতে কি বলো? আমাদের ন্যাজোফ্যারিংস। এই যে ন্যাজোফ্যারিংস এর নিচে যেই পার্টটা, যেই জায়গাতে ন্যাজোফ্যারিংস এবং মুখের অংশ এসে যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে ওরোফ্যারিংস। এটার নাম কি বলো? ওরোফ্যারিংস। আর ওরোফ্যারিংস এর নিচে এই পুরো অংশটার নাম হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এখন এই তুমি দেখো ওরোফ্যারিংসের নিচের যেই পার্টটা, এই যে ট্রাকিয়ার দিকে গেছে, কোন দিকে গেছে? ট্রাকিয়া। ট্রাকিয়া তো এখান থেকে, ট্রাকিয়া কোন থেকে? এইখান থেকে ট্রাকিয়া। কিন্তু এর উপরে যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে ল্যারিংস। উপরের অংশটাকে কি বলা হচ্ছে? ল্যারিংস বা ষড়যন্ত্র। তাহলে বোঝা গেছে ল্যারিংস বা ষড়যন্ত্র কোন জায়গাতে। আর ল্যারিংসের পেছনে কোনটা আছে? এই যে আমাদের ল্যারিঙ্গোফ্যারিংসের ইসোফেগাস শুরু হয়েছে। তাহলে দুইটা ভাগ, ল্যারিঙ্গোফ্যারিংস দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা ল্যারিংস আর একটা হচ্ছে আমাদের ইসোফেগাসের পার্ট। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গাতে বলতেছে কি, যে আমি নিচের দিকে একটু যাই আবার।
এখানে আমাদের স্বরযন্ত্র শুরু হয়েছে না, স্বরযন্ত্র। তো স্বরযন্ত্রে বলতেছে এটি নাসাগলবিলের নিচের অংশের সামনের দিকের অংশ এবং এটি 3 ধরনের তরুণাস্থি। কি বললাম? এটি 3 ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি। কয় ধরনের তরুণাস্থি? 3 ধরনের তরুণাস্থি। একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে ক্রিকয়েড, আর একটা হচ্ছে অ্যারিটিনয়েড। কোনটা বললাম? থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারিটিনয়েড। থাইরয়েডের নামটা তোমরা খুব কমনলি শুনছো, তাই না? কারণ ওর পাশেই থাইরয়েড গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, তোমরা থাইরয়েডের নাম তো শুনছোই অবশ্যই। তাহলে সেই হিসেবে 3 ধরনের তরুণাস্থি থাকে, থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারিটিনয়েড। তো এই 3টা তরুণাস্থির মধ্যে থাইরয়েড যে তরুণাস্থিটা, যেটা তোমরা সবচেয়ে কমনলি শুনছো, এটা সবচেয়ে বড়, সবচেয়ে ভিজিবল, বাকিগুলো খুব ছোট ছোট। সো থাইরয়েডের তরুণাস্থিটা সবচেয়ে বড়। এবং এই থাইরয়েডের তরুণাস্থিটা কোন দিকে থাকে? তোমরা গলা উঁচু করো সবাই, বিশেষ করে ছেলেরা গলা উঁচু করে তুমি এবার ঢোক গেলো, তুমি দেখবা একটা জিনিস উপরে উঠছে নামছে। এটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল। বুঝছো? এই যে এইটা, এই যে থাইরয়েডটা, এটা গলার সামনের দিকে উঁচু হয়ে থাকে। এটার একটা রিলিজিয়াস কনটেক্সটও তোমরা জানো যে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে। তো এই যে সামনের দিকের যে অংশটা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমরা অ্যাডামস অ্যাপেল। সো থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় এবং এটি গলার সামনে উঁচু হয়ে থাকে এবং বাইরে থেকে দেখে বোঝা যায়। এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। কি বলা হয় এটাকে? অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে? আচ্ছা, এইবার বলতেছে স্বরযন্ত্রের উপরে থাকে একটি ছোট্ট এপিগ্লটিস। কি থাকে বলো? একটি ছোট্ট এপিগ্লটিস। এপিগ্লটিস জিনিসটাকে আমি যদি তোমাকে একটু বোঝাই, দেখো এই জায়গাতে সব মুছে দেই, একটু ভালো করে দেখো। এই যে এইখানে ধরো এইখান থেকে খাবার আসছে। কি আসছে? খাবার আসছে। খাবার এইখানে আসবার পর ও ওরোফ্যারিংস পাস করবার পর যদি বাই চান্স খাবার এই এই ইসোফেগাসে না গিয়ে খাবার এই দিকে চলে আসে, তখন কি হবে? যদি শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে যায় তখন কি হয়? আমাদের কাশি হয় না প্রচন্ড? তো প্রত্যেকবার কাশি হইলে সমস্যা না? সেখানে উপরাল্লাহ কি করছে? উনি এই জায়গাতে এরকম একটা জিভের মতো অংশ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? জিভের মতো অংশ। দেখো এটার নাম হচ্ছে এপিগ্লটিস। এটার নাম কি বলো? এপিগ্লটিস। এই এপিগ্লটিস কি করে? যখনই আমরা ঢোক গিলি, যখনই আমরা এই যে একটা ঢোক গিললাম বা যখনই আমরা খাবার খাইলাম, খাবার তো আমরা ঢোক গিলে খাই, যখনই আমরা খাবার খাইলাম এপিগ্লটিস সাথে সাথে এই শ্বাসনালীর এই অংশটা বন্ধ করে দেয়। কি করে দেয়? বন্ধ করে দেয়। ফলে কি হয়? ওই মুহূর্তে তোমার এইখান দিয়ে কিন্তু আর কোনো বাতাস ঢুকবে না। খাবার যদি এখানেও আসে, এপিগ্লটিসে বাধা পেয়ে সেটা আবার এইদিকে ফেরত চলে আসবে। সো এপিগ্লটিসের মূল কাজ কি? ল্যারিংসকে ঢেকে রাখা। নিচের অংশটা কিন্তু ল্যারিংস, নিচের অংশটা কি? ল্যারিংস, তাই না? তাহলে ল্যারিংসকেও ঢেকে রাখতেছে যাতে খাবার মানে খাবার কোনোভাবে ওর মধ্যে পাস না করে। আবার খাবার যখন পাস করতেছে না, এপিগ্লটিস উঁচু হয়ে আছে, ফলে বাতাস সহজে এই নাক দিয়ে সেইখান থেকে ঢুকতে পারতেছে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে দেখো নিচের দিকে কি বলতেছে, যে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে স্বরযন্ত্রের উপরে, ল্যারিংসের উপরে, স্বরযন্ত্র মানে কি? ল্যারিংস, ল্যারিংসের উপরে একটা ছোট্ট এপিগ্লটিস থাকে। এপিগ্লটিস অলরেডি আমরা দেখে ফেলছি। স্বরযন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে। কি যুক্ত থাকে বলো? পেশি যুক্ত থাকে স্বরযন্ত্রে। আচ্ছা, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে স্বরযন্ত্রের প্রধান পেশির নাম কি, তুমি একটা পেশির নাম বলতে পারো, সেটা হচ্ছে ভোকালিস মাসল। কোন মাসল? ভোকালিস মাসল। ভোকালিস মাসল। দেখো আমরা এই যে ভোকাল কর্ড, যার মাধ্যমে আমি নিজেও কথা বলছি, তোমরা কথা বলো, এই জায়গাতে যে মাসলটা এই ভোকাল কর্ডকে ছোট বড় করে বিভিন্ন সাউন্ড তৈরি করে, এটাকে বলা হয় ভোকালিস মাসল। বুঝছো? তো এই স্বরযন্ত্রে অনেক মাসল থাকে, নট অনলি ভোকালিস মাসল, প্রচুর মাসলের অরিজিন আছে, ইনসারশন আছে, হ্যাঁ, মানে যুক্ত হয়, বের হয়। তো এর অভ্যন্তরে থাকে মিউকাস আবরণী ও 6টি স্বররজ্জু বা ভোকাল কর্ড। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে মিউকাস আবরণী কেন থাকে, তুমি বলবা ওই জায়গাটা যাতে ভেজা থাকে, শুকনো না হয়ে যায়। তুমি চিন্তা করো অনেকক্ষণ কথা বললে গলা শুকিয়ে যায় না? তার মানে ওই জায়গাতে তুমি মিউকাস ক্ষরণটা বারবার তুমি কি করতেছো বলো? বেশি কথা বলে মিউকাস ক্ষরণটাকে কমাই দিতেছো। বা এমন হইতে পারে যে তুমি এত বেশি কথা বলছো, মিউকাস ক্ষরণ তোমার সাথে পাল্লা দিয়ে পারতেছে না, তাই না? কিন্তু স্বাভাবিক অবস্থায় কথা বললে কি আমাদের গলা শুকিয়ে যায় না? কারণ কি এখানে মিউকাস আবরণী আছে। এবং ভোকাল কর্ড আছে কয়টা? 6টা। এই সংখ্যাটা ইম্পর্টেন্ট। ভোকাল কর্ড আছে কয়টা বলো? স্বররজ্জু বা ভোকাল কর্ড আছে কয়টা? 6টা। তার মধ্যে মেজরলি 2টা পর্দা চোখে পড়ে, কিন্তু ভালোভাবে অ্যানাটমিক্যালি খেয়াল করলে 6টা ভোকাল কর্ডকে আলাদা করা যায়। ওকে, স্বররজ্জুর মূল কাজ কি দেখো? এই যে আমাদের ল্যারিংসের মূল কাজ কি? উপর আল্লাহ এই ট্রাকিয়ার উপর ল্যারিংসটা তৈরি করছে যাতে আমরা কথা বলতে পারি। এবং এই কথাটা কিভাবে বলে? তুমি যদি ল্যারিংসের ছবিটা দেখো, আমি তোমাকে একটুখানি যদি দেখাই ল্যারিংসের ছবি, আমি জানি না আমি নিয়ে আসছি কিনা, হ্যাঁ, আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করি। ওয়েট,
দেখো হ্যাঁ, এই ছবিটা যদি একটু খেয়াল করো, এই ছবিটা যদি একটু খেয়াল করো, তুমি ভালো করে দেখতে পাচ্ছ কিন্তু এই জায়গাতে, হ্যাঁ ভালো করে দেখবার মতো ছবি এটা। তুমি দেখো এই জায়গাতে কি হচ্ছিল, আমাদের ল্যারিঙ্গোফ্যারিংস, তাই না? এই জায়গা থেকে দেখো এই যে এইখানে আমাদের এপিগ্লটিস, বড় একটা এপিগ্লটিস, তাই না? যদিও ছোট বলছে, কিন্তু এপিগ্লটিসের একেবারে ছোট না। এইখান থেকে নিচে আসছে এইটা কিন্তু ভোকাল কর্ড। এই এপিগ্লটিসের নিচে যে অংশটা সেটা হচ্ছে ভোকাল কর্ড, এবং ভোকাল কর্ডটার ছবি যদি তুমি দেখো, ভোকাল কর্ড এইরকম, হ্যাঁ এইরকম, এরকম। সো ভোকাল কর্ডের মাঝখান দিয়ে, এই যে মাঝখানে যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে আসে। আমরা যখন পেশিতে টান দিই, ভোকাল কর্ডের ভোকালিস মাসল যখন টান দেয়, তখন এই ছিদ্রটা এরকম থেকে এরকম বড় হয়ে যায়, ফলে বেশি বাতাস আসে। আবার যখন আমরা এটাকে স্লো বা রিল্যাক্স করে দিই, তখন এইটা কি হয়, এরকম টান অবস্থা থেকে আবার এরকম হয়ে যায়, তখন কম বাতাস ঢোকে। তাহলে এই যে মাঝে মাঝে রিল্যাক্স করা, মাঝে মাঝে টান দেওয়া, তার মাধ্যমে বেশি বাতাস কম বাতাস করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাউন্ড মুখের মাধ্যমে করতে পারি। তো সেটাই বলছে যে পেশির সংকোচন ও প্রসারণ, হ্যাঁ তার মানে কখনো টান দিতেছে, কখনো রিল্যাক্স করতেছে, এই সংকোচন ও প্রসারণ এর মাধ্যমেই ভোকাল কর্ডের টান বা রিল্যাক্সেশন হয়, অর্থাৎ টেনশন ও রিল্যাক্সেশন ক্রিয়েট হয়। টেনশন মানে কি, ওই যে যখন এরকম হয়ে গেল, ও তো টেন্সড হয়ে গেছে, সেখানে এরকম হয়ে গেছে, আবার রিল্যাক্স করলে এরকম হয়ে যাচ্ছে, আবার টেন্সড হলে এরকম হচ্ছে, আবার রিল্যাক্স করলে এরকম হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ওকে, ব্যাস। তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত শেষ। এবার আমরা নিচের দিকে আসবো বায়ু পরিবহন অঞ্চলে। তারপর তার আগে আমরা একটু এই কাজগুলো পড়তে পারি যে আচ্ছা স্বরযন্ত্রের কাজ কি কি। প্রথমটাই হচ্ছে এই যে আমার স্বররজ্জু বা ভোকাল কর্ড, সেইটাই কম্পিত হয় বলে শব্দ তৈরি হয়। এটা কম্পিত না হলে শব্দ তৈরি হতো না। আচ্ছা কেউ একজন আমাকে বলো তো, শুধু ভোকাল কর্ড থাকলেই কি কেউ কথা বলতে পারে? শুধু ভোকাল কর্ড থাকলেই কেউ কথা বলতে পারে, নাকি আরো দুইটা জিনিসের দরকার হয়? কেউ একজন আমাকে বলো, এবং কোন দুইটা জিনিস? শুধু ভোকাল কর্ড থাকলে আমরা সাউন্ড ক্রিয়েট করতে পারি, কিন্তু এক্স্যাক্ট সাউন্ড ক্রিয়েট করতে পারি না। এই যে আমি বললাম এক্স্যাক্ট, এই এক্স্যাক্ট শব্দটার জন্য যে ভাইব্রেশন দরকার ছিল সেটা আমাকে ভোকাল কর্ড তৈরি করে দিয়েছে, কিন্তু উচ্চারণের জন্য যেই প্রয়োজনীয়তা সেটা ভোকাল কর্ড আমাকে দেয়নি। তাহলে কে বলো? আচ্ছা নতুন বইতে 4টা দিছে না? হ্যাঁ, তাহলে নতুন বই অনুসারে পড়বা। এটা যদিও 25-এর বই, এবং আজমল স্যার ক্রমাগত এই জিনিস চেঞ্জ করে, কখনো 4টা কখনো 6টা, যদিও আমরা কিন্তু 6টা ভাগ পড়ছি। হ্যাঁ, আমরা যখন মেডিকেলে পড়ছি আমরা 6টা ভাগ পড়ছি। নতুন এডিশন, এটা নতুন এডিশন, 25-এর এডিশন এটা, আমি যতদূর জানি। কেউ একজন আমাকে বলো, আমরা কথা বলি কিসের সাহায্যে? আমাদের ফুসফুস থেকে বাতাস বের হইলো, ফুসফুস না থাকলে আমরা কথা বলতে পারবো না, ফুসফুস না থাকলে আমরা বাঁচবও না। হ্যাঁ, অনেকে আছে না কথা বলতে পারে না কিন্তু বেঁচে আছে, তার মানে তাদের ফুসফুস আছে। কিন্তু আমি উপরের অংশের কথা বলছি, যে আমাদের ভোকাল কর্ডের পর ভোকাল কর্ডে কম্পন হইল, তারপর কোন দুইটা জিনিস না থাকলে আমরা কথা বলতে পারবো না? গুড, নুসরাত জাহান ঠিক লিখছে। আর কেউ লিখতে পারবা? মাউথ, ওকে সেটাও একটা আনসার। আর কেউ? আর কেউ আনসার করবা না কেউ? আরে কথা বলো, এখানে তো তোমার কেউ হচ্ছে ভুল ধরতেছে না, তাই না? জিহ্বা, ফুসফুস, আরেকটা সেটা হচ্ছে আমাদের ঠোঁট। তুমি এখন ঠোঁট দিয়ে, হ্যাঁ আমব্রেলা, বা তুমি ধরো হচ্ছে মিম উচ্চারণ করে দেখো তো, মিম। তুমি ঠোঁট নাড়ানো বাদ দিয়ে মিম উচ্চারণ করে দেখো তো। আমি উচ্চারণ করার চেষ্টা করি, হচ্ছে না। তোমার মিম উচ্চারণ করবার জন্য ঠোঁটটাকে মিম মিম এরকম করা লাগতেছে। তার মানে ভোকাল কর্ড দিয়ে ভাইব্রেশন তৈরি হলো, আমাদের জিহ্বা দিয়ে এক্স্যাক্ট সাউন্ডটা তৈরি হলো, এবং সেটাকে ডেলিভার করবার জন্য আমাদের ঠোঁটের প্রয়োজন হইল। এই তিনটার কোনো একটা মিসিং হলে সে আর কথা বলতে পারবে না, বা কথা সে সাউন্ড করতে পারবে কিন্তু এক্স্যাক্ট কথাটা তার বের হবে না। তুমি কি জানো আগে ডাকাতটা ধরলে যাতে মানুষ কথা বলতে না পারে সেই কারণে জিভ কেটে দেওয়া হইতো অনেকের ক্ষেত্রে। ওকে, গুড। এরপর দেখো, তাহলে এই জিনিসগুলো আমাদের হইলো। এরপর আসছে কি, এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিস কি করতেছে? খাদ্য গলধকরণের সময় স্বরযন্ত্রের মুখটা বন্ধ করে দেয়। তার ফলে কি হয়, খাবারটা স্বরযন্ত্র দিয়ে ভেতরে ঢুকছে না, এই কারণে খাদ্য স্বরযন্ত্রে প্রবেশ করতে পারে না, এবং অন্য সময় এটি শ্বসনের উদ্দেশ্যে উন্মুক্ত থাকে। তারপর কি আসছে, স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের ভোকাল কর্ডেই আমাদের সাউন্ড তৈরি হয়। তাহলে মূল জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। এরপর আসছে হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল কোনটা? শুরুই হচ্ছে ট্রাকিয়া দিয়ে। দেখো ভালো করে খেয়াল করে দেখো ছবিতে, এই যে নিচের অংশটা, আমি যদি এই ছবিটা ডিলিট করে দেই, দেখো এই যে আমাদের ল্যারিংস, দেখো
এই যে আমাদের ল্যারিংস, এই ল্যারিংস তো এই পর্যন্ত আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। এটা কি অঞ্চল? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। কিন্তু এরপর শুরু হচ্ছে আমাদের এই যে ট্রাকিয়া থেকে নিচে শুরু হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চল। কি শুরু হচ্ছে আমাদের? বায়ু পরিবহন অঞ্চল। তাহলে এই যে ট্রাকিয়াতে কিন্তু শুরু হবে এবার। তাহলে চলো আমরা ট্রাকিয়া পড়ে আসি। ট্রাকিয়াতে কি বলতেছে? স্বরযন্ত্র বা ল্যারিংসটা আমাদের যে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা, আমাদের থোরাসিক যে ভার্টিব্রা আছে, দেখো আমাদের ফিফথ থোরাসিক ভার্টিব্রা, হ্যাঁ মানে আমাদের ফিফথ থোরাসিক ভার্টিব্রা। তোমরা জানো 12টা থোরাসিক ভার্টিব্রা আছে। কয়টা? 12টা। তো এই 12টা থোরাসিক ভার্টিব্রার মধ্যে পঞ্চম থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত আমাদের ল্যারিংসের নিচেই শুরু হয়েছে আমাদের ট্রাকিয়া। তো সেটাই বলছে যে স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম যে বক্ষদেশীয় কশেরুকা সেই পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে ল্যারিংস থেকে কোন পর্যন্ত বলো? ল্যারিংস থেকে শুরু করে ফিফথ থোরাসিক ভার্টিব্রা। ল্যারিংস সেখান থেকে আমাদের ফিফথ থোরাসিক ভার্টিব্রা। এই যে এখান থেকে তুমি যদি গুনতে যাও তুমি ফিফথ থোরাসিক ভার্টিব্রা গুনতে পারবা। পেছন দিক থেকে গুনতে হয়, যদিও পেছন দিক থেকে গুনলে ফিফথ থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত আমাদের 10 to 12 সেন্টিমিটার দীর্ঘ। কত দীর্ঘ বলো? 10 to 12 সেন্টিমিটার। এটা পরীক্ষায় আসবার মতো, এটা এইচএসসিতে আসবার মতো এমসিকিউ। শুধু দৈর্ঘ্যটা না, প্রস্থ কত? প্রস্থ দেখো বা ব্যাস কত? 2 থেকে 2.5 ব্যাস বিশিষ্ট। এটা কিন্তু ব্যাসার্ধ না। দেহে ধমনী, শিরা, হ্যাঁ যতগুলো নালী আছে সবগুলোর ব্যাসার্ধ না, ব্যাস মাপা হয়। ব্যাসার্ধ তুমি মাপবা কিভাবে? তুমি মাপলে কিভাবে মাপবা? দেখো এই ধরো একটা তোমাকে নালী দিলাম দেহের মধ্যে, তুমি কি করবা? এই বরাবর মাপবা না তো? তুমি এর অর্ধেক করে আবার ব্যাসার্ধ বলবা না ব্যাসটাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবা? ব্যাস, সেখানে দেখো সব ব্যাস বলা হয়। 2 to 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা যে নলাকার অংশ সেটাকে আমরা ট্রাকিয়া বলি। এবং এই ট্রাকিয়াটা কিরকম দেখো? এই ট্রাকিয়াটা সি এর মতো। কিসের মতো? সি। এই একটা সি, একটা সি, একটা সি। তুমি হাত দিলে বুঝবা। দেখো গলার সামনে হাত দাও, তুমি দেখবা এই অংশটা সামনের দিকে সি, কিন্তু পেছনের দিকে তুমি হাত দিতে পারবা না, কিন্তু তুমি বুঝবা পেছনের দিকে এটা পুরো গোল না, এই অংশটা পুরো এরকম গোল না। ঠিক আছে, এই অংশটা সি এর মতো। এবং এই সি গুলো কি জানো? এই সি গুলো সব এক একটা তরুণাস্থি। এই সি গুলো কি বলো? সব এক একটা তরুণাস্থি। ঠিক আছে, এবং তরুণাস্থি হওয়ার সুবিধাটা কি? তরুণাস্থি হওয়ার সুবিধা হচ্ছে যে এই জিনিসটা কখনো দেবে যাবে না, এই জিনিসটা কখনো সংকুচিত হয়ে যাবে না। সংকুচিত হইলে সমস্যা কি? সংকুচিত হইলে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যেহেতু এই অংশটা তরুণাস্থি দিয়ে তৈরি এবং পেছনের দিকে মাসল থাকে, ফলে এই অংশটা সবসময় এরকম উঁচু হয়ে থাকে। উঁচু হয়ে থাকার সুবিধা হচ্ছে বাতাস সবসময় এই দিক দিয়ে ইজিলি প্রবেশ করতে পারবে। কখনো এরকম হবে না যে মাঝখানে চুপসে গেল, তখন বাতাস আর এই দিক থেকে যাইতে পারছে না। ঠিক আছে, তাহলে বলতেছে কয়টা তরুণাস্থি থাকে? এরকম 15 থেকে 20টি। কয়টা? 15 থেকে 20টি। কি আকৃতির? সি আকৃতির। কি আকৃতির? সি আকৃতির। এবং এই অর্ধবলয়গুলোর পেছনে কি থাকে? পেছনে থাকে হচ্ছে তন্তুময় টিস্যু। কি থাকে বলো? তন্তুময় টিস্যু। এই ট্রাকিয়ার মধ্যেও আমাদের নাকের মধ্যে যেরকম চুল থাকে, চুলের চেয়েও সূক্ষ্ম এক ধরনের রোম বা সিলিয়া এই ট্রাকিয়ার মধ্যে থাকে। সেটাই বলছে যে ট্রাকিয়াগুলোর অন্তঃপ্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে। কি আছে বলো? সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে। ওকে, চলো এবার একটু সামনের দিকে যাই, দেখি কি বলতেছে। এবার এর কাজটা বলতেছে। প্রথম কাজ আমি আগেই বলে দিছি, সেটা হচ্ছে যেহেতু এইটা তরুণাস্থি নির্মিত, কি নির্মিত? তরুণাস্থি নির্মিত, তাই সহজে এর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে। যদি তরুণাস্থি নির্মিত না হয়ে পেশি নির্মিত হইতো তাহলে কিন্তু এটা চুপসে যাইতো। তখন দেখা যাচ্ছে আমরা ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে চুপসে গেছে, আমি ঘুমের মধ্যেই সাফোকেশনে মারা গেছি। এটা হইতে পারে না। তো সেটার জন্য এইভাবে এটাকে বানানো। এবং এর অন্তঃপ্রাচীরে যে সিলিয়া অবস্থিত, আমাদের নাকের লোম যেমন বিভিন্ন ময়লা বস্তুকে ফিল্টার করে, সবগুলোকে তো ফিল্টার করতে পারে না, তো ওইটা চূড়ান্ত ফিল্টার করে আমাদের ট্রাকিয়ার মধ্যে থাকা সিলিয়া। মজার একটা ব্যাপার বলি, যারা ধূমপান করে, যারা সিগারেট খায়, তাদের এই ট্রাকিয়ার মধ্যে থাকা যে সিলিয়া, এই সিলিয়াগুলো ডিসেন্সিটাইজড হয়ে যায়। ডিসেন্সিটাইজড মানে কি? আমাদের গলার মধ্যে বা ট্রাকিয়ার মধ্যে যদি কোনো বড় ময়লা ঢোকে, তখন সাথে সাথে আমাদের কাশি চলে আসে। কি চলে আসে? কাশি। আমরা কাশি এই জন্য দিই, তুমি দেখবা যখন আমরা কাশি, এই সবাই মুখ এরকম করো, হাত এরকম করে একটা কাশি দাও, এই বাতাস বের হয়ে আসলো না ভেতর থেকে? তাহলে যখন ফুসফুস থেকে বাইরে বাতাস আসছে, তার মানে ভেতরের ময়লাটা যদি কোনো জায়গাতে আটকে থাকে সেটাও বাইরে বের হয়ে আসবে। কাশির উদ্দেশ্যই কিন্তু এইটা। তো সিলিয়াগুলো সেন্সিটাইজড হয়, যদি কোনো ময়লা আসে সেই ময়লাগুলোকেও বের করে দেয়। কিন্তু যারা ধূমপান করে তাদের সিলিয়া ডিসেন্সিটাইজড হয়ে যায়, ফলে ওর মধ্যে যদি কোনো ময়লা ঢোকেও ওই সিলিয়ার আশেপাশে এসে যদি সুড়সুড়িও দেয়, তারপরেও সিলিয়া রেসপন্স করে না। ফলে এই কারণে যারা ধূমপান করে, শুধু যে
আমাদের সিগারেটের ধোঁয়া গিয়ে ক্ষতি হয় তা না, বরং সাধারণ যে পরিবেশের ধুলাবালি সেটাও ইজিলি তখন ফুসফুসের মধ্যে ঢুকতে পারে, কারণ সিলিয়া তো অলরেডি ডিসেন্সিটাইজড। ওকে, এইবার চলে আসা হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস জিনিসটা কি? দেখো এখানে বলতেছে বক্ষগহ্বরে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়। কয়টা শাখায় বিভক্ত হয়? আমি ছবি এঁকে দেখাবো। দুটি শাখায় বিভক্ত হয়, এদের নাম হচ্ছে ব্রঙ্কাই। এদের নাম কি? ব্রঙ্কাই। ব্রঙ্কাই হচ্ছে বহুবচন, দুইটা যেহেতু তাই ব্রঙ্কাই বলা হয়েছে। একটাকে আমরা বলবো ব্রঙ্কাস, দুইটাকে আমরা বলবো ব্রঙ্কাই। তো এইগুলো ফুসফুসের হাইলাম দিয়ে, হাইলাম জিনিসটা কি? ফুসফুসের যে অংশটা কিছুটা দেবে যাওয়া, কিছুটা নিচু, যার মধ্য দিয়ে সব কিছু ঢোকে, যার মধ্য দিয়ে পালমোনারি আর্টারি ঢোকে, পালমোনারি ভেইন বের হয়, এই অংশটাকে বলা হয় হচ্ছে আবার কি বলো, যে অংশটাতে ধমনী ঢোকে, শিরা বের হয়, লিমফ্যাটিক ড্রেনেজ বের হয়, সবই এই একই জায়গায়, এটাকে বলা হয় হাইলাম। ঠিক আছে? তো এই ডান ব্রঙ্কাস যেটা, সেটা অপেক্ষাকৃত ছোট কিন্তু চওড়া, এবং এটা 3 ভাগে বিভক্ত। আর বাম ব্রঙ্কাস যেটা, সেটা কি করে বলো, আমাদের দেখা যাচ্ছে অপেক্ষাকৃত লম্বা, এবং এটি ফুসফুসের 2 খণ্ডে ঢোকে, 2 ভাগে বিভক্ত। তো এরপর যেটা আসছে যে এই ব্রঙ্কাসগুলো পুনঃ পুনঃ বিভক্ত হয়ে ব্রঙ্কিওল গঠন করে। ব্রঙ্কিওলে আবার তরুণাস্থি থাকে না। এই জিনিসটা আমার ছবি এঁকে দেখাইতে হবে, নাহলে তুমি কিচ্ছু বুঝবা না। তাহলে দেখো, আমি যদি তোমাকে দেখানোর চেষ্টা করি, এই ছিল আমাদের ট্রাকিয়া, এই ছিল কি আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার সামনে এই যে সিসি অংশ, কয়টা সিসি? 15 থেকে 20টা সিসি। এইটা এই জায়গাতে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই দিকটা মনে করো হচ্ছে ডান অংশ, আর এই অংশটা হচ্ছে বাম অংশ। ঠিক আছে? ডান অংশের যেটা, সেটা অপেক্ষাকৃত ছোট কিন্তু মোটা, আর বাম অংশের যেটা, সেটা একটু চিকন ও লম্বা। ঠিক আছে? ডান অংশের যেটা, সেটা অপেক্ষাকৃত একটু প্রশস্ত এবং মোটা, বাম অংশেরটা একটু চিকন। এখন মনে রাখবা যে আমাদের লাংস কিন্তু, এই এখন আমাকে বলো তো, লাংস কয়টা মানুষের দেহে? মানুষের ফুসফুস কয়টা? বলো, মানুষের ফুসফুস কয়টা? মানুষের ফুসফুস কয়টা? আমি তো জানাচ্ছি, হাইলাম মানে কি আমি তোমাদের জানাচ্ছি। মানুষের ফুসফুস কয়টা বলো আমাকে একটু। ফুসফুস কয়টা বলো মানুষের? 2টা। এটা একটা মজার জিনিস, অনেকে উত্তর দেবে 1টা, কারণ তারা জানে ফুসফুস তো মানুষের একটাই থাকে, কিন্তু না, মানুষের 2টা ফুসফুস। একটা হচ্ছে মানুষের ডান ফুসফুস, আর একটা হচ্ছে মানুষের বাম ফুসফুস। এখন তুমি চিন্তা করে দেখো, এই বাম ফুসফুসের নিচে কিন্তু আমাদের হৃৎপিণ্ড থাকে। কি থাকে বাম ফুসফুসের নিচে? হৃৎপিণ্ড। অর্থাৎ আমাদের বুকের বাম অংশে হৃৎপিণ্ড অনেকখানি জায়গা জুড়ে আছে। সেই কারণে যে সমস্যাটা হয়, বাম ফুসফুসটা ছোট হয় আর ডান ফুসফুস বড় হয়। ডান ফুসফুস বড় হয় কারণ ডান দিকে তো কিছু নাই, ডান দিকে যেহেতু কিছু নাই, সেই কারণে ডান ফুসফুসটা বড়, আর বাম দিকে যেহেতু হার্ট আছে, আমাদের হৃদযন্ত্র আছে, বাম ফুসফুসটা ছোট। সেই কারণে এই বাম ফুসফুস 2 ভাগে বিভক্ত, আর ডান ফুসফুস 3 ভাগে বিভক্ত। বড় বলে 3 ভাগ, আর এই বাম ফুসফুস ছোট বলে 2 ভাগ। বোঝা গেছে? তো সেই কারণে এই যে 3টা ভাগ, এই ভাগকে বলা হয় লোব। কি বলা হয়? ভাগকে বলা হয় লোব। তাহলে ডান ফুসফুসে লোব সংখ্যা 3, আর বাম ফুসফুসে লোব সংখ্যা 2। ঠিক আছে? আবার এই লোবগুলো অনেকগুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ হয়। লোবগুলো আবার কি হয় বলো? অসংখ্য ছোট ছোট সেগমেন্ট বা ভগ্নাংশ। সেগমেন্ট মানে হচ্ছে খণ্ড খণ্ড অংশ। তো ডান ফুসফুস যেহেতু 3টা লোব, ওর 10টা সেগমেন্ট থাকে। আর বাম ফুসফুস যেহেতু 2টা, ও এই 2টা সেগমেন্ট, ওই 2টা লোবকে ভাগ করে 8টি সেগমেন্টে। কয়টি সেগমেন্টে ভাগ করে? 8টি সেগমেন্টে। তো এখন এই যে ব্রঙ্কাসের কথা বলছিলাম, এই ব্রঙ্কাস প্রত্যেকটা লোবে যাবে। তাহলে তুমি আমাকে বলো, ডান যে ব্রঙ্কাস, সেটা কয় ভাগে বিভক্ত হবে? 3 ভাগে। তাহলে দেখো, ওইখান থেকে একটা ভাগে যায়, ওইখান থেকে আরেকটা ভাগে যায়, ওইখান থেকে এই আরেকটা ভাগে আসে। এই যে 3 ভাগ। তাহলে ডান ব্রঙ্কাসটা 3টা লোবে গেল, সেই কারণে ডান ব্রঙ্কাস 3টা লোবার ব্রঙ্কাসে ভাগ হয়। যেহেতু ও লোবে গেছে, সুতরাং এই ব্রঙ্কাসটার নাম কি? লোবার ব্রঙ্কাস। কি বলা হয় এটাকে? লোবার ব্রঙ্কাস। ঠিক আছে? বা লোবার ব্রঙ্কাইও বলা যায়। ওকে, এই লোবার ব্রঙ্কাই যখন আবার ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে যায়, দেখো ও সেগমেন্টে যাবে না, এখান থেকে একটা সেগমেন্টে যাবে, তারপর এখানে থাকবে আরেকটা, সেখানে একটা সেগমেন্টে যাবে, তখন এই আবার যে ক্ষুদ্র ভাগে ভাগ হইলো, সেটার নাম হয়ে যায় সেগমেন্টাল ব্রঙ্কাই। কি নাম হয়ে যায় এটাকে? সেগমেন্টাল ব্রঙ্কাস নাম হয়ে যায়। কি নাম হয়? সেগমেন্টাল ব্রঙ্কাস নাম হয়ে যায়। বোঝা গেছে? তাহলে আমি জিনিসটা মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ, তাহলে আমার, আচ্ছা এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাইলাম কি।
দেখো যেই অংশে এই যে ঢুকলো না, এই যে এরিয়া, যেই এরিয়া দিয়ে ঢুকছে এই ব্রঙ্কাসটা, এইটার নাম হচ্ছে হাইলাম। এটার নাম কি বলো? হাইলাম। অর্থাৎ যে অংশ দিয়ে ব্রঙ্কাস, ধমনী, শিরা এই অংশগুলো প্রবেশ ও বাইরে বের হয়ে আসে সেটাকে বলা হয় হাইলাম। এই যে অংশটা এটাকে বলা হচ্ছে হাইলাম। বোঝা গেছে হাইলাম জিনিসটা কি তাহলে? ওকে, ক্লিয়ার। তাহলে সেই হিসেবে এরপর দেখো কি আসছে, যে বাম ব্রঙ্কাসটা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে দুটি খণ্ডে প্রবেশ করে এবং অসংখ্য, এই দেখো ফুসফুসের ভেতরে ব্রঙ্কাস পুনর্পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ক্ষুদ্রাকার ব্রঙ্কিওলে গঠন করে। ঠিক আছে? তাহলে ব্রঙ্কিওল জিনিসটা কি? এই যে আমি দেখলাম সেগমেন্টাল ব্রঙ্কাস হচ্ছে, এই সেগমেন্টাল ব্রঙ্কাস আরো কয়েকটা ব্রঙ্কাসে ভাগ হবে, সেইখান থেকে একটা পর্যায়ে গিয়ে দেখো মনে করো এরকম অবস্থা যে এই সেখান থেকে ভাগ হয়েছে, হ্যাঁ, এই জিনিসটা আবার 3-4 ভাগ হয়েছে, হ্যাঁ, এই জিনিসটা আবার, হ্যাঁ, 3-4 ভাগ হয়েছে, এরকম যাইতে যাইতে একটা পর্যায়ে যেটার নাম ছিল ব্রঙ্কাস, যেটার নাম ছিল ব্রঙ্কাস, সেটা এখন হয়ে গেছে ব্রঙ্কিওল। সেটার নাম হয়ে গেছে কি বলো? ব্রঙ্কিওল। এই ব্রঙ্কাস আর ব্রঙ্কিওলের পার্থক্য হচ্ছে ব্রঙ্কাস তরুণাস্থি দিয়ে তৈরি ছিল, কিন্তু ব্রঙ্কিওলে কোনো তরুণাস্থি নাই। ব্রঙ্কিওলটা নরম। ব্রঙ্কাস যেমন তরুণাস্থি দিয়ে তৈরি, চুপসানো যায় না, ব্রঙ্কিওলগুলো চুপসানো যায়, ওটা তরুণাস্থি দিয়ে তৈরি না। তো সেটাই বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রঙ্কিওল গঠন করে। এই ব্রঙ্কিওল দুই ধরনের, একটাকে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিওল, যেটা পরিবহন অঞ্চলের অংশ। প্রান্তীয় ব্রঙ্কিওল কোনটার অংশ? পরিবহন অঞ্চলের অংশ। কিন্তু শ্বসন ব্রঙ্কিওল এটা কিন্তু শ্বসন অঞ্চলের অংশ। তাহলে দেখো ব্রঙ্কিওল দুই ধরনের, এবং তার মধ্যে প্রান্তীয় ব্রঙ্কিওলটা পরিবহন অঞ্চলের, তারপরেই শুরু হওয়া শ্বসন ব্রঙ্কিওল কিন্তু শ্বসন অঞ্চলের অংশ। এখানে দেখো দেওয়া আছে ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিওলগুলো তরুণাস্থিবিহীন। তোমাকে একটু আগেই বলছি ব্রঙ্কিওলে কি থাকে না? তরুণাস্থি থাকে না। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ব্রঙ্কায়ের কাজ কি, ব্রঙ্কিওলের কাজ কি? ব্রঙ্কায়ের কাজ একটাই, এই যে বাতাসটা তুমি নিয়েছো সেই বাতাসটাকে তুমি ফুসফুসে পৌঁছে দিবা, এটাই ব্রঙ্কাসের কাজ। তাহলে ব্রঙ্কায়ের মাধ্যমে ট্রাকিয়া থেকে বায়ু ফুসফুসে প্রবেশ করে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আজকে আমি বেশিক্ষণ পড়াবো না, আজকে আমার পড়ানোর মতো খুব বেশি অবস্থা নাই। আমি তোমাদের ফুসফুস অংশটা কমপ্লিট করাবো, তারপর নেক্সট দিন, হ্যাঁ, আমি তোমাদের বাকি অংশটা পড়াবো। 27 ব্যাচকে আমরা অল্প অল্প করে পড়াচ্ছি, বেসিক থেকে যতদূর কমপ্লিট করা যায়। তোমাকে এক্সট্রা চাপ দিয়ে তো আমার লাভ নাই। আমি যদি একদিনে তোমার ফুল অধ্যায় কমপ্লিট করে দিই এমনভাবে যে তুমি নিতে পারলা না, তাহলে তো লাভ নাই, তাই না? সো আজকে আমরা খুব বেশি পড়াবো না। সো যারা ধৈর্য হারাই ফেলতেছে পুরো অধ্যায় কীভাবে শেষ হবে এইটা নিয়ে চিন্তা করো না। ওকে, চলো এবার নিচের দিকে আসি। আমরা নিচের দিকে আসি। নিচের দিকে দেখো বলতেছে, আচ্ছা একটু সমস্যা হচ্ছে, আহা কি হচ্ছে, হ্যাঁ ফুসফুসে আসো এবার। তাহলে ফুসফুস সম্পর্কিত আমরা কি কি তথ্য পাচ্ছি দেখো। ফুসফুস সম্পর্কিত কি কি তথ্য পাচ্ছি আমরা দেখি একটু। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলতেছে ফুসফুস সংখ্যায় 2টা। অনেকে খুব কনফিডেন্টলি বলে আরে ফুসফুস তো একটা। ফুসফুস সংখ্যায় কয়টা? 2টা। এবং যখন আমরা দেখছি আসলে এই জিনিসটা চোখে দেখছি বলে বলছি, আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন একটা মহিলার অটোপসি হয়। উনি ছিলেন বোধহয় 30 সপ্তাহের প্রেগনেন্ট। 30 সপ্তাহের প্রেগনেন্ট, স্বামীর সাথে ঝগড়া করে হচ্ছে আত্মহত্যা করেন, এবং স্বাভাবিকভাবে ওনার পেটের যে বাচ্চাটা সেটাও মারা যায়। 30 সপ্তাহ মানে কিন্তু ওই বাচ্চা যদি আসলে পেটের বাইরে থাকতো তাহলে ওটাকে বাঁচানো যাইতো। 30 সপ্তাহের বাচ্চা পেটের বাইরে থাকলে কিন্তু বেঁচে যায়। তো ওই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয় নাই, কারণ সে মায়ের পেটেই মারা গেছে, সাফোকেশনে মারা গেছে। যখন বাচ্চাটাকে আমাদের সামনে মায়ের পেট কেটে বের করা হইলো, মায়ের তো অটোপসি হচ্ছেই, বাচ্চাটাকে যখন বের করা হইলো তখন আমরা স্পষ্ট দেখতে পাইলাম যে বাচ্চাটার কিন্তু হচ্ছে মানে সব কিছু তৈরি হয়েছিল, বাচ্চাটা একদম পরিপূর্ণ একটা বাচ্চা ছিল। তো এই বাচ্চাটার আবার অটোপসি করার নিয়ম কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নাই। হ্যাঁ, দেখা যায় যে ওই বাচ্চাটাকে মায়ের পেটেই আবার দিয়ে দেওয়া হয়। কিন্তু এই বাচ্চাটা যদি অটোপসি করা হয় তখন দেখবা ও লাংস কল্যাপসড, একদম কল্যাপসড অবস্থায় এইটুকু হয়ে আছে। কারণ ওই বাচ্চাটা কখনো নাক দিয়ে শ্বাস নেয় নাই, ওই বাচ্চাটা কখনো কি করে নাই, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় নাই, সেখানে ওর লাং কল্যাপস হয়ে থাকে। বাচ্চা জন্মগ্রহণের পর প্রথম যে কান্না করে ওঠে ওই সময় প্রথম তার লাংসটা বড় হয় এবং লাংসের শেপে আসে, কিন্তু বাকি সময় লাংসটা এরকম চুপসে অবস্থায় থাকে। তো ওই বাচ্চার লাংস এরকম চুপসে ছিল, কারণ সে কখনো পৃথিবীর বায়ু নিতে পারে নাই। যাই হোক, তো বাচ্চাদেরও একটা অটোপসি আমি দেখছিলাম, ছোট বাচ্চা, তো ওর লাংসটা গোলাপি, কিন্তু সাধারণ যে বড় তাদের লাংসগুলো কিছুটা কালচে টাইপের, কালচে লাল। কারণ কি, আমরা এতদিন এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি,
পৃথিবীর কার্বন আমাদের লাংসে ঢুকে ঢুকে লাংসের কার্বনেশন হয়ে গেছে। কি হয়ে গেছে? কার্বনেশন। ফলে দেখা যাচ্ছে লাংসে কালচে একটা আস্তরণ পড়ে গেছে আমাদের সবারই। ঢাকায় যারা থাকে তাদের তো আরো ভয়াবহ অবস্থা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে এই যে হালকা গোলাপি রঙের এই ব্যাপারটা দেখা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে এই হালকা গোলাপি আর থাকে না, কালচে হয়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখলাম বাম দিকে আমাদের হার্ট থাকে, সুতরাং বাম ফুসফুসটা আমাদের একটু ছোট হবে। হ্যাঁ, সো বাম ফুসফুস যেটা সেটা আকারে ছোট, দেখছো? এবং এদের ওজন কত? 565 গ্রাম। কত বলো? 565 গ্রাম। এবং যেহেতু বাম দিকে হার্ট আছে, এর 3টা লোব না, বরং 2টা লোব। কয় লোব বলো? 2টা লোব। অন্যদিকে ডান ফুসফুস যদি দেখো, এটা আকারে একটু বড় এবং এইটার ওজন হচ্ছে, এটা 565 ছিল, এটা 625 গ্রাম এবং এইটার 3টা লোব। কয়টা লোব বলো? 3টা লোব। এখন পুরো লাংসটা একটা বিশেষ আবরণ দিয়ে আবৃত থাকে। এই পুরো লাংস, এই একটা লাংস, এই একটা লাংস, হ্যাঁ, এই লাংসটা দেখো, এই লাংসটাও একটা বিশেষ আবরণে আবৃত থাকে, এই লাংসটাও একটা বিশেষ আবরণে আবৃত থাকে। ঠিক আছে? এই আবরণটার নাম হচ্ছে প্লুরা। এই আবরণটার নাম কি বলো? প্লুরা। ঠিক আছে? এই আবরণটার নাম কি বলো তাহলে? প্লিউরা। এই প্লিউরা যদি কোনো কারণে ইনফেক্টেড হয় এবং এতে যদি প্রদাহ হয়, প্রদাহ বা ইনফ্লামেশন হয়, কেউ একজন আমাকে বলতে পারবা প্লিউরাতে যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটাকে কি বলা হয়? হ্যাঁ, তুমি প্লিউরাইটিস বলতে পারো, কিন্তু এই জায়গাতে আরেকটা শব্দ আছে, প্লিউরিসি। হ্যাঁ, প্লিউরিসি, প্লিউরিসি বলা হয়। ঠিক আছে? যদি কোনো কারণে প্রদাহ হয় প্লিউরাতে। তো সেই হিসেবে আমি মনে রাখতাম প ফ। এটা অবশ্য মনে রাখার কোনো ব্যাপার না। ফুসফুসের আবরণ প্লিউরা, প ফ। ঠিক আছে? ফুসফুসের আবরণের নাম কি তাহলে? প্লিউরা। এই প্লিউরার আবার 2টা ভাগ আছে। একটাকে বলা হয় প্যারাইটাল, যেটা বাইরের দিকে থাকে। হ্যাঁ, তুমি যদি প্লিউরাকে দেখো, প্লিউরার 2টা ভাগ। বাইরের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় প্যারাইটাল প্লিউরা, প্যারাইটাল, প্যারাইটাল প্লিউরা। আর ভেতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে ভিসেরাল প্লিউরা। কি নাম এটার নাম? ভিসেরাল প্লিউরা। এর মাঝখানে রস থাকে। এই রসটা কেন থাকে? যাতে আমরা এই যে যখন প্রশ্বাস নিঃশ্বাস নিলাম, এই প্লিউরার 2টা আবরণের মধ্যে যেন ঘর্ষণ না হয়, যাতে পিছলে যায়, এই পিছলে যাওয়ার জন্য প্লিউরাল রস থাকে। কি থাকে এটাকে? এটাকে বলা হয় প্লুরাল রস। কি বলা হয় এটাকে? প্লুরাল রস বলা হয়। ওকে, চলো আমরা নিচের দিকে যাই। এবার কি বলতেছে যে তাহলে ফুসফুসের দ্বিস্তরী, দেখছো এই যে স্তর দুইটা কিন্তু আমরা বলে দিচ্ছি, একটা প্যারাইটাল স্তর, একটা ভিসেরাল স্তর। তাহলে দ্বিস্তরী প্লিউরাল পর্দা থাকে। ভিতরের পর্দাকে বলা হয় ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে বলা হচ্ছে প্যারাইটাল প্লিউরা এবং মাঝখানে থাকে হচ্ছে প্লিউরাল রস। আচ্ছা, এরপর কথা হচ্ছে ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে, তোমাকে একটু আগে দেখাইছি যে ব্রঙ্কাস এই যে অংশ দিয়ে ফুসফুসে প্রবেশ করছিল সেটার নাম আমরা কি বলছিলাম? হাইলাম বলছিলাম। কি বলছিলাম? এটার নাম আমরা হাইলাম বলছিলাম। তো সেটাই বলছে, যে অংশ দিয়ে ফুসফুসে প্রবেশ করে সেটাকে হাইলাম বলা হয়। হাইলামের মাধ্যমে ধমনী, তুমি চিন্তা করো ধমনী কি করে? ধমনী কি করে? আমার সাধারণভাবে পালমোনারি ধমনী যেটা, সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু এটা তো ফিল্ট্রেশনের জন্য। ফুসফুসের নিজের চলবার জন্যও তো একটা ধমনী দরকার, তাই না? তাহলে সেই ধমনী কিন্তু ফুসফুসে প্রবেশ করে এবং শিরা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা কি হবে? ফুসফুস থেকে বাইরে বের হয়ে আসবে। লিমফ্যাটিক্স বা লসিকা নালী সেটা কি করবে? ভেতর থেকে বের হয়ে আসবে। আচ্ছা, তারপর কি? ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকা নালী ঘন যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি রুট তৈরি করে। কি তৈরি করে? পালমোনারি রুট, পালমোনারি মূল। তার মানে জিনিসটা একটা এরকম দেখে মনে হয়, তুমি চিন্তা করে দেখো, এই 2টা ফুসফুস এরকম ঝুলে আছে না? দেখো এরকম ঝুলে আছে না ফুসফুস 2টা? এই ফুসফুস ঝুলে থাকতে পারে কিভাবে? যদি তুমি এইখান দিয়ে কি করো, এই যে এই মনে করো পালমোনারি রুট, যদি এইটা দিয়ে তুমি ফুসফুসটাকে ঝুলায় রাখো, মনে করো এটা ফুসফুস, এটা কি ফুসফুস, তুমি মনে করতেছো এইভাবে তুমি ফুসফুসটাকে ঝুলায় রাখছো, তাহলে এই যে এইটা দিয়ে ঝুলায় রাখতেছো এটা একটা রুট বা মূল না? তো এটার নাম দেওয়া হয়েছে পালমোনারি রুট। এবং এই রুটের মধ্যে কি আছে? এই রুটের মধ্যে ধমনী আছে, শিরা আছে, লসিকা নালী আছে, হ্যাঁ, এবং ঘন যোজক টিস্যু আছে। সবগুলো মিলে যেন কি করতেছো? এই ফুসফুসটাকে তুমি ঝুলায় রাখছো, তাই এটার নাম পালমোনারি রুট। ঠিক আছে? এটার নাম কি বলো তাহলে? পালমোনারি রুট। তো সেটাই বলছে এই জায়গাতে, এটাকে বলা হয় পালমোনারি রুট। এর সাহায্যে ফুসফুস ঝুলে থাকে। প্রত্যেকটা লোব, ফুসফুসের প্রত্যেক লোব আবার কয়েকটা সেগমেন্টে বিভক্ত। আমরা সেগমেন্টগুলোর নাম জানি অলরেডি। ডান ফুসফুস যেটা, আচ্ছা হ্যাঁ, তাহলে সেই হিসেবে সেগমেন্টের মধ্যে আমি হিসাব করে যদি দেখি তাহলে দেখবো ডান ফুসফুস যেটা সেটা 10টি সেগমেন্টে, বাম ফুসফুস 8টি সেগমেন্ট। এটা অলরেডি আমরা বলে ফেলছি। এবং প্রত্যেকটা সেগমেন্ট আবার অনেকগুলো ভাগে ভাগ হয়, সেইগুলোকে বলা হয় লোবিউল। সুতরাং ওই যে আমরা পড়লাম প্রথমে ছিল ব্রঙ্কাস, তারপর প্রত্যেকটা লোবে গেল,
লোবিউলার ব্রঙ্কাস, হ্যাঁ, তারপর সেখান থেকে সেগমেন্টে গেল, সেগমেন্টাল ব্রঙ্কাস। তাই লোব থেকে এবার কিন্তু লোবিউল তৈরি হইলো, ঠিক আছে, কি তৈরি হইলো তাহলে এবার সেগমেন্ট, লোব ছিল সেগমেন্ট হইলো, এবার হইলো লোবিউল, লোবের থেকেও ক্ষুদ্র যে সেটা হচ্ছে লোবিউল, এবং সেই জায়গাতে দেখা যায় আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে। ওকে, খুব ভালো কথা। এবার নিচের দিকে আমরা আসি, দেখো এই ব্রঙ্কাস সম্পর্কে বলছে যে প্রথমে ডান এবং বাম দিকে যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এই যে আমরা দেখলাম ছবিতে ডান এবং বাম দিকে, তো এটার নাম কি আমি বলতে পারি, এটার নাম আমি বলতে পারি প্রাইমারি ব্রঙ্কাস। এটাকে আমি কি বলতে পারবো, প্রাইমারি ব্রঙ্কাস বলতে পারবো। সেটাই বলছে যে বাম ও ডান ফুসফুসে যেটা ভিতরে ঢুকলো সেটাকে প্রাইমারি ব্রঙ্কাস বলতেছে। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার প্রত্যেকটা লোবে ভাগ হয়ে গেল, ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা লোবে ভাগ হয়ে গেল। সুতরাং ওইটাকে আমরা বলতে পারি লোবার ব্রঙ্কাস, বা ওইটা যেহেতু প্রাইমারি এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি ব্রঙ্কাস। কি বলতে পারি এটাকে আমরা, সেকেন্ডারি। সুতরাং এই যে আমি এখানে বললাম লোবার ব্রঙ্কাস, এটার অপর নাম কি, সেকেন্ডারি ব্রঙ্কাস। এটার অপর নাম কি, সেকেন্ডারি ব্রঙ্কাস, তাই না? ওকে, এরপর কি আসছে, এইবার কিন্তু এটা সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে অনেকগুলো সেগমেন্টে ভাগ হয়ে গেল, সুতরাং ওইটার নাম আমরা দিতে পারি সেগমেন্টাল ব্রঙ্কাস। কিন্তু যেহেতু এটা প্রাইমারি, যেহেতু এটা সেকেন্ডারি, সুতরাং এটার নাম আমরা কি দিতে পারি, টারশিয়ারি ব্রঙ্কাস। কি বলো, এটা টারশিয়ারি ব্রঙ্কাস। ঠিক আছে, এই টারশিয়ারি ব্রঙ্কাসের পর এটি পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। ওকে, খুব ভালো কথা। এবার একটু নিচের দিকে আসো, কি বলতেছে, এবার বলতেছে যে, হ্যাঁ, এবার বলতেছে সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালীর সৃষ্টি করে সেটাকে ব্রঙ্কিওল বলে। সেটাকে কি বলে বলো, ব্রঙ্কিওল বলে। তাহলে দেখো, এতক্ষণ ছিল ব্রঙ্কাস, এতক্ষণ ছিল এই যে ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। যতক্ষণ পর্যন্ত সেগমেন্টাল ব্রঙ্কাস ছিল ততক্ষণ তরুণাস্থি ছিল, ততক্ষণ কি ছিল, তরুণাস্থি ছিল। এই তরুণাস্থি এবার যখনই ব্রঙ্কিওলে পরিণত হয়ে গেল, নো তরুণাস্থি, আর কোনো তরুণাস্থি নাই। তাহলে সেগমেন্টাল ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থি ছিল, এইটা অনেকগুলো ক্ষুদ্র ভাগ হইতে 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 এমন ক্ষুদ্র অংশে পরিণত হইল যার মধ্যে আর তরুণাস্থি নাই, ওটাকে নাম দেওয়া হইলো কি বলো, ব্রঙ্কিওল। ঠিক আছে, এই ব্রঙ্কিওলগুলো এক একটা লোবিউলের ভিতরে প্রবেশ করে। মনে আছে একটু আগে আমরা পড়লাম সেগমেন্টগুলো অসংখ্য লোবিউলে বিভক্ত। এই তোমাকে একটু আগে আমি পড়াইলাম না যে সেগমেন্টগুলো, দেখো তোমাকে একটু আগে আমি পড়াইলাম যে হ্যাঁ, এই যদি হয় সেগমেন্ট, এই সেগমেন্ট অসংখ্য লোবিউলে বিভক্ত। তুমি চিন্তা করে দেখো, তাহলে সেগমেন্টের মধ্যে যে অংশটা ঢুকলো সেটাকে তুমি সেগমেন্টাল ব্রঙ্কাস বললা। এই প্রত্যেকটা লোবিউলের মধ্যে এইবার তাইলে কি হবে বলো তো, প্রত্যেকটা লোবিউলের মধ্যে আলাদা আলাদা অংশ যাবে না? তুমি চিন্তা করে দেখো, এটাকে তুমি যদি বড় করে দেখো, এই মনে করো হচ্ছে একটা সেগমেন্ট, এই লাংসের মধ্যে এটা হচ্ছে একটা সেগমেন্ট, ঠিক আছে, সেটাকে আমি বড় করে দেখাচ্ছি। এর মধ্যে যেটা ঢুকলো সেটাকে তুমি সেগমেন্টাল ব্রঙ্কাস বললা। এখন এর মধ্যে ধরো এই একটা লোবিউল, এটা একটা লোবিউল, লোবিউল লোব না কিন্তু লোবিউল, এই একটা লোবিউল, এই একটা লোবিউল, লোবিউল, তাহলে এর এই অসংখ্য ভাগে ভাগ হইতে হবে না, এই অসংখ্য ভাগে ভাগ হইতে হবে না এই প্রত্যেকটা লোবিউলে পৌঁছানোর জন্য। তাই তখন এই পর্যন্ত ছিল ব্রঙ্কাস, কিন্তু এইটার নাম কি হবে বলো, এটার নাম হবে ব্রঙ্কিওল। এটার নাম কি হবে, ব্রঙ্কিওল, এবং এর মধ্যে কোনো তরুণাস্থি থাকবে না। তো সেটাই বলছে, ব্রঙ্কিওলগুলো কোথার মধ্যে যায়, লোবিউলের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, তো এইভাবে যাইতে যাইতে তারা কিন্তু টার্মিনাল ব্রঙ্কিওল তৈরি করে বা প্রান্তীয় ব্রঙ্কিওল তৈরি করে, যেই পর্যন্ত পরিবহন অঞ্চল বিস্তৃত। পরিবহন অঞ্চল কিন্তু এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত বিস্তৃত, এবং তার ঠিক পরপরই টার্মিনাল ব্রঙ্কিওলের পরই তৈরি হয় হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওল বিভক্ত হইল, তারপর শ্বসন অঞ্চলের শ্বসন ব্রঙ্কিওল তৈরি করলো। ঠিক আছে, তারপরে অংশ আমরা পড়ছি যে হ্যাঁ, এরপরে অ্যালভিওলার নালী থাকে, সেটা একটু বড় হয়ে অ্যাট্রিয়াম হয়, তারপর অ্যালভিওলার থলি তৈরি হয়, দিন শেষে আমরা অ্যালভিওলাসে এটা উন্মুক্ত হইতে দেখি। তাহলে ওই শুরু হয়েছিল আমাদের প্রাইমারি ব্রঙ্কাস থেকে, ট্রাকিয়া ভাগ হয়ে প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু হয়েছিল। সেই প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু হয়ে অ্যালভিওলাস পর্যন্ত তুমি যদি ছবিটা দেখো, ছবিটা দেখতে অনেকটা এরকম, দেখো ছবি দেখতে অনেকটা এরকম। গাছের ক্ষেত্রে এই একটা গাছ ধরো, হ্যাঁ, একটা গাছ, স্বাভাবিক গাছ, গাছের যেরকম এই যে মূল শাখা থাকে, সেই শাখা আবার কয়েকটা উপশাখায় বিভক্ত হয়, উপশাখারগুলো আবার কয়েকটা শাখা থাকে, এবং যখন দিন শেষে তুমি গাছটাকে আঁকাও তখন এরকম লাগে না? তো ফুসফুসটার ক্ষেত্রেও তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, ফুসফুসটার ক্ষেত্রেও তুমি যদি দেখো, এইভাবে উল্টো করে ধরলে মনে হবে এটা যেন একটা গাছ। কি মনে হবে, এটা যেন একটা গাছ। তুমি যদি একদম প্রাইমারি ব্রঙ্কাস থেকে তুমি চিন্তা করে দেখো, এই জিনিসটাকে এই উল্টোভাবে দেখো, বইয়ের ছবিটাকে, তোমার মনে হবে এই যে গাছের কাণ্ড সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তারপর অসংখ্য শাখা প্রশাখা, আর লাংসটা যেন গাছের পাতা, মনে হচ্ছে না? তো সেই কারণে বলছে যে যেহেতু এগুলো দেখতে উল্টানো বৃক্ষের মতো, সাধারণভাবে এটাকে শ্বসন বৃক্ষ বলা হয়। কি বলা হয় এটাকে, শ্বসন বৃক্ষ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই হিসেবে আরো একটা কথা নিচের দিকে আসছে, সেটা কি দেখো, এই যে বলতেছে শ্বসন ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত অংশকে
কোথায়? শ্বসন ব্রঙ্কিউল, ওই যে আমার প্রান্তীয় ব্রঙ্কিউলের নিচে যে শ্বসন ব্রঙ্কিউল, সেখান থেকে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। তুমি বলতে পারো ভাই অ্যালভিওলাই জিনিসটা কি? দেখো অ্যালভিওলাস হচ্ছে আমার বহুবচন, অ্যালভিওলাই একবচন, তাই না? তাহলে অ্যালভিওলাই পর্যন্ত অংশকে আমরা শ্বসন একক বা রেসপিরেটরি ইউনিট বলি। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ক নাম্বারে হ্যাঁ প্রশ্ন জিজ্ঞাসা করলো শ্বসন একক কাকে বলে, কি জিজ্ঞাসা করলো? শ্বসন একক কাকে বলে? শ্বসন একক কাকে বলে? তুমি কি বলবা? কোন থেকে কোন পর্যন্ত? শ্বসন ব্রঙ্কিউল থেকে শুরু করে অ্যালভিওলাই পর্যন্ত যে অংশ, সেটাকে বলা হয় হচ্ছে রেসপিরেটরি ইউনিট বা শ্বসন একক। ঠিক আছে, এই শ্বসন এককেই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের কি হয় বলো? বিনিময় ঘটে। ওকে, খুব ভালো কথা। এবার আমরা নিচের দিকে যাই, দেখি আর কি আছে অধ্যায়ে। এবার আছে হচ্ছে ফুসফুসের কাজ। তাহলে ফুসফুসের কাজগুলো কি কি? ফুসফুস মানুষের প্রধান শ্বসনাঙ্গ। তাইলে এইটা এইচএসসিতে আসছে, বিশ্বাস করো এই এমসিকিউ এইচএসসিতে আসছে, এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, এই সাধারণ একটা কথা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে মানুষের প্রধান শ্বসনাঙ্গ কোনটি? মানুষের প্রধান শ্বসনাঙ্গ কোনটি? কোনটা বলো? ফুসফুস। তাহলে মানুষের প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ফুসফুস। ফুসফুসের অ্যালভিওলায়ে ব্যাপন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়া? ব্যাপন। তাহলে তুমি অনেকগুলো প্রক্রিয়ার নাম জানো, ব্যাপন জানো, অভিস্রবণ জানো। তোমার প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা কোনভাবে হয়, অভিস্রবণ নাকি ব্যাপন? হয় কিন্তু ব্যাপনের মাধ্যমে। তাহলে সেই হিসেবে অ্যালভিওলাস ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। আবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মানে বাইরে নিষ্কাশিত হয়, বাইরে থেকে অক্সিজেন দেহের মধ্যে আসে। আরও একটা কাজ, তুমি দেখো বাতাস যখন দেহের ভেতরে আসছিল তখন মিউকাস ওই বাতাসটাকে ভিজিয়ে দিচ্ছিল যাতে দেহের মধ্যে টেম্পারেচার কন্ট্রোলে থাকে। তো সেটাই বলছে যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজও কিন্তু এই ফুসফুসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পানি সাম্য রক্ষা এবং শব্দ সৃষ্টিতেও ভূমিকা পালন করে। তুমি বলবো ভাই পানি সাম্য রক্ষা কি? এই সবাই হাতটা নাকের কাছে নিয়ে আসো, নিয়ে এসছো। এবার এতে জোরে নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস বাইরে হাতে ছাড়ো, কাছে আনো। কিছুটা গরম লাগছে না? আচ্ছা কিছুটা ভেজা ভেজা লাগছে না? হ্যাঁ। তুমি কি জানো আমাদের নিঃশ্বাস দিয়ে প্রতিদিন 1.5 থেকে 2.5 লিটার পানি বাষ্প আকারে বের হয়? তুমি কি এটা জানো? আমাদের নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 1.5 থেকে 2.5 লিটার পানি দেহের বাইরে বের হয়ে যায়। তার মানে কি হিউজ পরিমাণ বাষ্পাকারে পানি দেহের বাইরে বের হচ্ছে। সেই জন্যই লিখছে যে পানির সাম্য রক্ষাটাও এর মাধ্যমে হয়। আর শব্দ সৃষ্টি তো আছেই, কথা বলতেই পারছি তো ফুসফুসের কারণে। ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। এছাড়া মনে রাখবা ফুসফুসে ইমিউনোগ্লোবিউলিন কি তৈরি হয় বলো? আইজি বা ইমিউনোগ্লোবিউলিনও এখানে তৈরি হয়। ফুসফুসীয় টিস্যুতে সেরোটোনিন ও হিস্টামিন, কোনটা কোনটা বলো? সেরোটোনিন ও হিস্টামিন, এই দুইটা জিনিস তৈরি হয় এবং ওই জায়গাতে সংরক্ষিত থাকে। সেরোটোনিন ও হিস্টামিনের কাজটা কি? হিস্টামিন এটা মানে অ্যান্টি অ্যালার্জিক একটা ইফেক্ট, ঠিক আছে, মানে অ্যালার্জিক একটা ইফেক্ট তৈরি করে। যদি দেহে কোনো জায়গাতে কোনো ফরেন অবজেক্ট আসে, হিস্টামিন সেই জায়গাতে গিয়ে এমন একটা প্রতিরোধ তৈরি করে যে তোমার দেহ ইনফ্লামেশনের মাধ্যমে ওই জীবাণুটাকে মেরে ফেলে। আর সেরোটোনিন কি করে? সেরোটোনিন কোনো একটা রক্ত যে নালী, সেই রক্তনালীকে বড় করে দেয়। ফলে আগে যতটুকু পরিমাণ রক্ত যাইতো এখন তার চেয়ে বেশি রক্ত যাইতে পারে, রক্তনালীকে প্রশস্ত করে দেয়। আচ্ছা এরপর দুইটা জিনিস, একটা হচ্ছে ব্রাডিকিনিন আর একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুইটা জিনিস ওই জায়গাতে তৈরি হয় এবং এই জায়গাতে সংরক্ষিত থাকে, দুইটা হরমোন, ঠিক আছে। আচ্ছা অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলে একটা জিনিস আছে, তোমরা জানো আমাদের দেহে বিভিন্ন জায়গাতে মোনোসাইট প্রবেশ করে ম্যাক্রোফেজে পরিণত হয়। মোনোসাইট রক্তের নাম পড়ছো না? মোনোসাইট, এই মোনোসাইট মাঝে মাঝে দেহের টিস্যুতে চলে আসে, কোষের মধ্যে চলে আসে, তখন এটা আকারে বড় হয়, ওটার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। তো এই যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজটা যখন আমাদের লাংসে তৈরি হয় এটার নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর কাজটা কি? অ্যালভিওলাসের মধ্যে যত জীবাণু সবগুলোকে ধ্বংস করা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ, ঠিক আছে। সব জায়গাতে ম্যাক্রোফেজ আছে, আমাদের দেহের প্রত্যেকটা অংশে কিন্তু ম্যাক্রোফেজ আছে। ওকে, এবার আমরা নিচের দিকে আসি। এরপর কি বলতেছে? এই দুইটার মাধ্যমে, হ্যাঁ, অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে দেহের রোগ জীবাণু ধ্বংস করা, এটা তো অবশ্যই এর কাজ। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ বাফার অর্গান হিসেবে এটা কাজ করে। তুমি জানো আমাদের দেহে যারা অম্লক্ষার সমতা বজায় রাখে তাদেরকে বাফার বলে। তো বাফার অর্গান কিন্তু লাংস একটা বাফার অর্গান। ওকে, তাহলে সেই হিসেবে বায়ু প্রবাহের যে গতিপথ, সেই গতিপথটা এখানে দেওয়া হয়েছে। গতিপথে বলা হয়েছে আচ্ছা ট্রাকিয়া থেকে এটা ব্রঙ্কাসে যাচ্ছে,
ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলে যাচ্ছে, ব্রঙ্কিওল থেকে এটা অ্যালভিওলার নালী, সেখান থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামটা আরো বড় হয়ে থলির মতো হইলে অ্যাট্রিয়াল থলি, হ্যাঁ অ্যালভিওলার থলি, এবং শেষে আমাদের অ্যালভিওলাস। এই হচ্ছে আমাদের বায়ু প্রবাহের গতিপথ। ঠিক আছে, ওকে, ব্যাস। এবার আমরা অ্যালভিওলাস সম্পর্কে একটুখানি জানবো। এর মধ্যে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা একটু করতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা একটু করতে পারো, দেখি কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো দ্রুত। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। এখানে তুমি আরো দুইটা ইনফরমেশন জানতে পারো। হ্যাঁ, কি কি ইনফরমেশন আমি তোমাকে বলি, এটা আলিম স্যারের বইতে আছে। যেমন এই যে এখানে কাজ দেওয়া আছে, তাই না? এই যেখানে কাজ দেওয়া, আরো দুইটা কাজ তুমি লিখে নিতে পারো এই জায়গাতে। একটা হচ্ছে আমাদের দেহে যখন রোগী শকে চলে যায় বা সিম্প্যাথেটিক স্টিমুলেশনের প্রয়োজন হয়, তখন অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন তৈরি হয়। অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিন তৈরি হয়। এই অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন যদি দেহে বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু আমরা শকে চলে যাইতে পারি। এটা তৈরি হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে। তো এইগুলোকে নিষ্ক্রিয় করে হচ্ছে ফুসফুস। এগুলোকে কি করে বলো? নিষ্ক্রিয় করে ফুসফুস। এগুলোকে নিষ্ক্রিয় করে হচ্ছে ফুসফুস। 2 নম্বর আরেকটা কাজ হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের একটা বিশেষ প্রসেস হচ্ছে অ্যানজিওটেনসিন প্রসেস। সো এই অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে পরিণত করে হচ্ছে লাংস। তাহলে এই দুইটা এক্সট্রা কাজ পড়ে রেখো, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিনকে নিষ্ক্রিয় করে, আর একটা হচ্ছে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে রূপান্তর করে। আচ্ছা, তাহলে দেখি আমি কি কি প্রশ্ন করছে ওয়েবসাইটে, কি প্রশ্ন করছে আমি একটু দেখি। বলতেছে ভাইয়া ট্রাকিয়ার ভেতরে কি হেয়ার থাকে? ওটাকে ঠিক হেয়ার বলবো না, আমরা চুল না বলে আমরা বলবো রোম, যেটাকে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে সিলিয়া। সো সিলিয়া থাকে। আচ্ছা, পেইড কোর্সের বুকগুলো কিভাবে পাবো? পেইড কোর্সের বুকগুলো মেতে আসবে, যারা যারা পেমেন্ট করছো তোমাদের কাছে ফর্ম দেওয়া হবে, তোমরা তখন পেয়ে যাবা। আচ্ছা, আর কি প্রশ্ন দেখি, ফেসবুকে কেউ কোনো প্রশ্ন করছে কিনা? যে পর্যন্ত পড়েছেন এর মধ্যে পরীক্ষায় আসার মতো কোনো চিত্র আছে কিনা? ওকে, পরীক্ষায় আসার মতো চিত্র কোনগুলো আমি বলি। এটা পরীক্ষায় আসবার মতো চিত্র। এই যে এখানে বলতে পারে যে তোমরা শ্বসন বৃক্ষ এঁকে দেখাও। গ নাম্বারে আসতে পারে যে শ্বসন বৃক্ষ এঁকে দেখাও। তখন তোমাকে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, সেখান থেকে টারশিয়ারি ব্রঙ্কাই, শ্বসন ব্রঙ্কিউল, ইভেন অ্যালভিওলাস এই পর্যন্ত আগাইতে হবে। প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাই পর্যন্ত কিন্তু আমাদের কি বলো শ্বসন ব্রঙ্কিউল, বা আমাদের যে পালমোনারি রুট, এই পালমোনারি রুটটা তোমার এইভাবে এঁকে দেখাইতে হবে। এটা একটা মানে হচ্ছে সিকিউতে আসবার মতো ছবি। আর যদি সামনের দিকে যায় সিকিউতে আসবার মতো ছবি, এটা আসলে সিকিউতে আসবার মতো এবং আগবার মতো না। আরেকটা জিনিস আসতে পারে যে ফুসফুসের লোবগুলোকে এঁকে দেখাও। ফুসফুসের লোবগুলোকে, ওটা জাস্ট তোমাকে এই জন্য দেবে যাতে তুমি জানো কিনা যে লোব 2টা আমার বাম ফুসফুসের আর লোব 3টা আমার ডান ফুসফুসের, সেটা তুমি জানো কিনা এটা দেখবার জন্য তোমাকে আঁকাইতে বলতে পারে। এর থেকে বেশি কিছু আসবে না। ওকে, তাহলে এইবার অ্যালভিওলাসের গঠনটা আমরা দেখব। তাইলে প্রথমেই পরীক্ষায় এই লাইনটা, এটা এইচএসসিতে 10 থেকে 12 বার আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2 বার আসছে, যে ফুসফুসের গঠনগত ও কাজের একক কোনটা। পরীক্ষায় কি আসে? ফুসফুসের গঠন ও কাজের একক কি? ফুসফুসের গঠন ও কাজের একক কিন্তু অ্যালভিওলাস। এবং তুমি যদি ছবিটা দেখো তাহলে তুমি বুঝবা, এই যে এই ছবিতে আঙুরের থোকার মতো যে অংশগুলো, এই একটা অ্যালভিওলাস, হ্যাঁ এই একটা অ্যালভিওলাস, এরা কিন্তু ফাঁকা থাকে না, এরা এই ছবির মতো দেখো, এই যে এই ছবিতে যেমন দেখা যাচ্ছে ধমনী এবং শিরা এইটার দ্বারা পরিবেষ্টিত থাকে। ধমনী, শিরা, কৈশিক জালিকা দ্বারা এটা কি হয় বলো? পরিবেষ্টিত থাকে। এই যে পালমোনারি ধমনী, এই হচ্ছে পালমোনারি ধমনী যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, এই হচ্ছে পালমোনারি শিরা যে অক্সিজেন যুক্ত রক্ত আবার লাংসে ফেরত নিয়ে যাচ্ছে। তোমরা তো এই জিনিস জানো, 4 অধ্যায় পড়ছো সবাই। রক্ত সংবহনতন্ত্র পড়ো না এরকম কেউ আছো? আমাকে জানাও তো, রক্ত সংবহনতন্ত্র পড়ো না এরকম কেউ আছো? হ্যাঁ, আমি তোমাদের স্লাইডটাই দিয়ে দেবো, সমস্যা নাই, আমি স্লাইডটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে অ্যালভিওলাস সম্পর্কে আমরা কি কি পড়বো এবার একটুখানি দেখি তাইলে। হ্যাঁ, আমরা পড়লাম যে অ্যালভিওলাসগুলো আঙুলের থোকার মতো অংশ একসাথে থাকে। হ্যাঁ, আর কি কি পড়তে হবে এই জায়গাতে দেখি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে,
আঙুরের থোকার মতো গুচ্ছবদ্ধ, অতি ক্ষুদ্র, বুদবুদ সদৃশ এবং গ্যাস বিনিময়ের তাল গঠন করে, বা এখানে তাল না, সরি তল হবে, গ্যাস বিনিময়ের তল বা গ্যাস এক্সচেঞ্জ সারফেস তৈরি করে এটা। ঠিক আছে, যে গ্যাস বিনিময়ের তল কেন? অ্যালভিওলাস যত বড় হবে তত বেশি গ্যাসের বিনিময় হবে, এই কারণে। ওকে, ফুসফুসের অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। একটা ছোট বাচ্চা, তার অ্যালভিওলাসের সংখ্যা থাকে মনে করো দেখো 20 মিলিয়নের মতো, কত বলো? 20 মিলিয়নের মতো। এই বাচ্চা যখন 8 বছরে পৌঁছায়, এই 20 মিলিয়ন থেকে তার ফুসফুসের অ্যালভিওলাসের সংখ্যা দাঁড়ায় 300 মিলিয়ন। কত দাঁড়ায় বলো? 300 মিলিয়নে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ 25 to 30, তার অ্যালভিওলাসের সংখ্যা কত? তার অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে 480 মিলিয়ন। কত বলো? 480 মিলিয়ন। এখন 480 মিলিয়ন একটা এভারেজ, কত থেকে কত হইতে পারে? 274 থেকে 790। কাদের বেশি? যারা এক্সারসাইজ করে বেশি, যাদের রেসপিরেটরি এক্সারসাইজ, যেমন দৌড়বিদ, হ্যাঁ, যারা দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ শ্বাসকার্য করে, তাদের দেখা যাচ্ছে এই অ্যালভিওলাসের সংখ্যা বেশি। ছোটবেলা থেকেই যারা শ্বাসকাশের মানে হচ্ছে জিমন্যাস্টিক্সে যুক্ত, হ্যাঁ, দৌড়াই যারা অনেক বেশি, বা শারীরিক কাজ করে যারা বেশি, তাদের এই অ্যালভিওলাসের সংখ্যা বেশি। তো অ্যালভিওলাইগুলো প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল সৃষ্টি করে। তাহলে চিন্তা করো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, কিন্তু দিন শেষে তারা 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল তৈরি করছে। পরিপাকে আমরা দেখছি না যে ভিলাই তৈরি হয় পরিপাক নালীর মধ্যে। এই ভিলাইয়ের যে কাজ শ্বসনতল বৃদ্ধি করা, এই অ্যালভিওলাসের সেই একই কাজ, শ্বসনতল বৃদ্ধি করা। এবং কত? 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল তারা তৈরি করে। তো অ্যালভিওলাসের সংখ্যা বা অ্যালভিওলাইয়ের সংখ্যা ফুসফুসের আকারের উপর নির্ভরশীল। এই যে আমি বললাম যে যার ফুসফুসটা বড়, যে শারীরিক কাজ করে বেশি, তার ফুসফুস বড়, তার অ্যালভিওলাইয়ের সংখ্যা বেশি। আচ্ছা, অ্যালভিওলাসের ব্যাস 0.2 মিলিমিটার। কত বলো? 0.2 মিলিমিটার। এবং প্রাচীর মাত্র 0.2 মাইক্রোমিটার পুরু। এগুলো খুব বেশি আসবে না, আসবে হচ্ছে এই নবজাতকের ক্ষেত্রে, 8 বছরের ক্ষেত্রে পূর্ণবয়স্কের রেঞ্জ এবং অ্যাভারেজ কত, এবং এইটার শ্বসনতলের সাইজ কত। ওকে, গেল। এবার নিচের দিকে একটু আসো দেখি। এইবার অ্যালভিওলাসের বাইরের দিকে কি থাকে? তোমাদের একটু আগেই বললাম, অ্যালভিওলাসের বাইরের দিকে কি হচ্ছে? এই যে ধমনী, শিরা, কৈশিক জালিকা, এইগুলো দ্বারা এটা পুরো কি হয়? আটকানো থাকে, যাতে ওই জায়গা দিয়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় পসিবল হয়। তো সেটাই বলছে যে এটার বাইরের দিকে প্রচুর কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। যে কৈশিক জালিকাগুলো পালমোনারি ধমনী থেকে আসে, এবং এগুলো সবাই মিলে পালমোনারি শিরা গঠন করে। ঠিক আছে, অ্যালভিওলাসের প্রাচীর কিন্তু খুবই পাতলা, এবং এটা কি দিয়ে তৈরি? এটা চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে তৈরি। কি দিয়ে তৈরি? এটি চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম। এটি চাপা স্কোয়ামাস এপিথেলিয়ামে তৈরি। ফলে খুব ইজিলি পাতলা হওয়ার কারণে, দেখো মাত্র 0.2 মিলিমিটারে, দেখো কতটুকু পাতলা, দেখো এই পুরো কতটুকু? 0.2 মাইক্রোমিটার। কত? 0.2 মাইক্রোমিটার। মিটারেরও মাইক্রো, মাইক্রো মানে কত? 10⁻⁶। এত চিকন বা এত পাতলা যে ইজিলি এই জায়গাতে ব্যাপন প্রক্রিয়া করা পসিবল হয়। ইজিলি এই জায়গাতে করা কি হয় বলো? পসিবল হয়। ওকে, পরিসীমা কি চেঞ্জ করছে নতুন বইতে? নতুন বইতে পরিসীমা 300 থেকে 500 করছে না? হ্যাঁ, তাহলে এই জায়গাতে নতুন বইটা দেখে নিও, 300 থেকে 500 পরিসীমা, 300 থেকে 500 কইরো। ওকে, গেল। তাহলে এই জায়গাতে আমরা কিন্তু 300 থেকে 500 এরকম পরিসীমাই পড়ি নাই, আমরা জাস্ট এরকম একটা রেঞ্জ পড়ছি যে 480 মিলিয়ন। নতুন করে উনি প্রত্যেকবার বই চেঞ্জ করে। গাজী আজমল স্যারের এই ব্যবসাটা খুবই বাজে একটা ব্যবসা। আচ্ছা, এরপর কি আসছে? অ্যালভিওলারের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। ওই যে আমি তোমার একটু আগে পড়লাম, মনোসাইটগুলো টিস্যুতে পৌঁছে ম্যাক্রোফেজে পরিণত হয়। যেই অর্গানে যায় সেই অর্গানের ম্যাক্রোফেজ। যেহেতু এটা অ্যালভিওলাসে পৌঁছেছে, তাই এটার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এটার নাম কি হয়ে গেছে বলো? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, তারপরে এই যে অ্যালভিওলার মাইক্রোফেজগুলো কি করে? বহিরাগত কণা ধ্বংস করে, কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু এর মধ্যে থাকে। হ্যাঁ, যদি কোনো কারণে, হ্যাঁ, কোলাজেনের কাজ কি? এটা সহজে প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে। তো অ্যালভিওলাসের প্রাচীর যেহেতু কোলাজেন দিয়ে তৈরি, তাই অ্যালভিওলাসের প্রাচীর চুপসায়ও যাইতে পারে, আবার ফুলে উঠতে পারে। এরকম অসংখ্য হাজার হাজার অ্যালভিওলাস একত্রে মিলে ফুসফুসটাকে ছোট করে আবার বড় করে। ওকে, এইবার অ্যালভিওলাসের প্রাচীরে 2 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের কোষ থাকে, এবং এই কোষগুলো হচ্ছে আবরণী কোষ। কি কোষ? আবরণী কোষ, এপিথেলিয়াল সেল। এই আবরণী কোষগুলোর একটা হচ্ছে টাইপ 1 আবরণী কোষ, আর একটা হচ্ছে টাইপ 2 আবরণী কোষ। একটা কি বলো? টাইপ 1। আচ্ছা, ওইটাও চেঞ্জ করছে না, 0.2 থেকে চেঞ্জ করছে 0.1 to 0.5 মাইক্রোমিটার। সবকিছুই চেঞ্জ করে ফেললে তো সমস্যা।
বুঝতে পারছো? ওকে, তাহলে এই যে টাইপ 1 কোষ এবং টাইপ 2 কোষ, টাইপ 2 কোষের অপর নাম হচ্ছে সেপ্টাল কোষ। টাইপ 2 কোষের অপর নাম কি বলো? সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ থেকে যেটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে, দেখো, সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট নিঃসৃত হয়। এই যে আমার সেপ্টাল কোষ, যে সেপ্টাল কোষ দিয়ে এগুলো তৈরি, হ্যাঁ, এই সেপ্টাল কোষ দিয়ে থেকে সারফেক্ট্যান্ট তৈরি হয়, মানে টাইপ 2 সেল থেকে সারফেক্ট্যান্ট বের হয়। সারফেক্ট্যান্ট কি একটা? এটা একটা ফসফোলিপিড, এটা পরীক্ষায় আসছে। সারফেক্ট্যান্ট কি একটা? এটা একটা ফসফোলিপিড। এই সারফেক্ট্যান্টের কাজ কি? পৃষ্ঠটান কমানো। কি কমানো? পৃষ্ঠটান কমানো। সারফেক্ট্যান্টের কাজ হচ্ছে পৃষ্ঠটান কমানো। তাহলে দেখো এখানে বলছে যে টাইপ 1 এবং টাইপ 2 কোষের ভেতরের দিকে থাকে এবং এটা সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। সারফেক্ট্যান্ট এক ধরনের, কি ধরনের পদার্থ? ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এই ডিটারজেন্ট দেখে আবার ভাইবো না যে আরে যেই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচি ওই ডিটারজেন্ট না। এটা এক ধরনের ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এই অর্থে বলা হয়েছে যে এটা ডিটারজেন্ট যেমন পানির পৃষ্ঠটানের একটা পরিবর্তন নিয়ে সে ময়লাকে বের হইতে হেল্প করে, এটাও সেই একই ধরনের কাজ করে, পৃষ্ঠটানকে কমায়। ওকে, তো এর পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সারফেক্ট্যান্ট কি সবার ক্ষরিত হয়, বা ক্ষরিত হলে কবে থেকে ক্ষরিত হতে পারে। তো দেখো নিচের দিকে আসি আমরা, এই ছবিটা একটু দেখি। যেখানে বলতেছে যে এই সারফেক্ট্যান্ট, দেখো, সারফেক্ট্যান্ট অ্যালভিওলাসের তরলের পৃষ্ঠটান হ্রাস করে, ফলে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। তুমি দেখো অ্যালভিওলাসটা তৈরি কোলাজেনের, সো অ্যালভিওলাস কিন্তু চাইলে এরকম চুপসে যাইতে পারে, কিন্তু সারফেক্ট্যান্ট থাকার কারণে ও পরিপূর্ণ চুপসে যায় না। এমন অবস্থায় থাকে যে বাতাস আসলে আবারও ফুলে যাইতে পারে। বাতাস আসলে কি হয় বলো? আবার ফুলে যাইতে পারে। আচ্ছা, এবং এর ফলে কি হয়? গ্যাসীয় বিনিময় করাটা সহজ হয়। সারফেক্ট্যান্টবিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস যথাযথ কাজ করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, সবাই কি সারফেক্ট্যান্ট তাহলে ক্ষরণ করে, বা বাচ্চা পেটের অবস্থাতেই সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়? উত্তর হচ্ছে না। মনে রাখবা, সারফেক্ট্যান্ট প্রথম ক্ষরণ শুরু হয়, আমি জানি না এটাও চেঞ্জ করছে কিনা, সারফেক্ট্যান্ট প্রথম ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়সের মানব ভ্রূণে। 23 সপ্তাহ বয়সের যে বাচ্চা পেটের মধ্যে থাকে তার যে অ্যালভিওলাস, সেখানে সর্বপ্রথম টাইপ 2টা বা সেপ্টাল কোষ সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু করে। কিন্তু সেই সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হইলেও যেহেতু বাচ্চার প্রশ্বাস নিচ্ছে না, বাতাস নিচ্ছে না, সেখানে লাংস কোল্যাপসড অবস্থাতেই থাকে। বাচ্চা যখন প্রথম পৃথিবীতে আসে, বাইরে বের করা হয়, ও যখন কেঁদে ওঠে, তখন ওই সারফেক্ট্যান্টের কারণেই আমার লাংসটা পুরোপুরি ফুলে ওঠে। তাহলে তুমি আমাকে বলো, বাচ্চা যদি 23 সপ্তাহের আগে বা 24 সপ্তাহের আগে বাচ্চা যদি জন্ম নেয়, ওই বাচ্চা বাইরে আসলেও নিজে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে? পারবে না। তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ইনকিউবেটরে রাখলেও তাকে বাঁচানো সম্ভব না। এই কারণে 24 সপ্তাহের একটা বাচ্চাকে আমরা স্বাধীন বাচ্চা হিসেবে বা স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করি, কারণ ও নিজে নিজে তখন শ্বাস প্রশ্বাস নিতে পারবে। ঠিক আছে, ও তখন প্রশ্বাস নিঃশ্বাস করতে পারবে নিজে নিজে, কিন্তু সারফেক্ট্যান্ট ক্ষরণ না হইলে সেটা সে পারবে না। কথা বোঝা গেছে? তাহলে এই যে অনেক দেশে 24 সপ্তাহের যদি হয়ে যায়, কোনো একটা বাচ্চার বয়স 24 সপ্তাহ হয়ে যায় পেটে থাকা অবস্থায়, বা গর্ভকালীন সময় 24 সপ্তাহের বেশি হইলে অ্যাবর্শন নিষিদ্ধ, কারণ ততদিনে ওই বাচ্চা নিজেই কি করতে পারে বলো? প্রশ্বাস নিঃশ্বাস নিতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? এখন যদি কোনো বাচ্চা 24 সপ্তাহের আগে জন্মায়, 24 সপ্তাহের আগে জন্মায়, তখন কি হবে? তার নিঃশ্বাস প্রশ্বাসে প্রচন্ড কষ্ট হবে। এবং এই যে সিচুয়েশন, এটাকে আমরা বলি ARDS। এটাকে আমরা কি বলি? ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটাকে আমরা কি বলি? ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অর্থাৎ ওই বাচ্চা শ্বাস নিতে পারছে না, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তার শ্বাস নিতে গিয়ে সমস্যা হচ্ছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ব্যাস। তাহলে আজকে খুব বেশিক্ষণ আমরা ক্লাস নিই নাই, সম্ভবত 1 ঘন্টা সামথিং ক্লাস নিয়েছি, এবং মেজর বেসিক অ্যানাটমিটা আমরা পড়েছি। এরপরও কিছু অ্যানাটমি আমাদের বাকি আছে, শ্বাস পেশি বাকি আছে। আমার মনে হয় আজকের ক্লাস আর বেশিক্ষণ কন্টিনিউ না করি, আমরা রুটিনটাকে একটু রিভাইজ করব। দেখা যাচ্ছে যদি আগামীকালকে এই ক্লাসের একটা কন্টিনিউশন দরকার হয় আমরা নেব। আমি এই জন্য করতেছি, হ্যাঁ এইটাও চেঞ্জ করছে না, 20 থেকে 22 সপ্তাহ। আমি দেখি আজকেই আমি বুঝতে পারছি যে এই বইতে অনেক তথ্য চেঞ্জ হয়েছে, আমার নতুন বইটা নিয়ে আসা দরকার। এটা 25-এর বই বাই দ্য ওয়ে, আমি জানি না 26-এর বই বলে নতুন কিছু চেঞ্জ করছে কিনা। আমাকে 26-এর বইটা কিনতে হবে এবং ওটা স্ক্যান করে দাগাইতে হবে,
তারপরে আমি তোমাদের কাছে নিয়ে আসি, না হলে দেখবো যে সামনে অনেকগুলো তথ্য আবার চেঞ্জ হচ্ছে, এটা অনেকে কনফিউজড হয়ে যাবে। সো আগামীকালকেও আমরা ক্লাসের ব্যবস্থা করছি, এবং আগামীকাল কখন ক্লাস হবে, আগামীকাল তোমাদের আপুর ক্লাস আছে সম্ভবত, তার আগে এই ক্লাসের বাকি যে অংশটা সেটা আমরা কমপ্লিট করব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে কোনো প্রশ্ন এই সম্পর্কিত বা এতক্ষণ যা পড়লাম এই সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা বলো। এই সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা বলো। ক্লিয়ার সব কিছু, তাই না? ওকে, তো আমি একটা জিনিস তোমাদেরকে এনশিওর করতেছি, হ্যাঁ, সেই এনশিওরমেন্টটা হচ্ছে যে তোমার এই জায়গাতে তোমাকে অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড আমরা পড়াবো, মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাকে এই জায়গাতে মেনটেন করা হবে, কিন্তু এর সাথে সাথে তোমাকে যদি আমি একাডেমিক সাজেশন না দিতে পারি তাহলে কিন্তু তুমি পিছায় পড়বা। তুমি মাত্র ফার্স্ট ইয়ার এখনো কমপ্লিট করেও নাই, তোমাকে যদি আমি পুরোপুরি মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াই তাহলে সমস্যা। সে কারণে শুধু মেডিকেল স্ট্যান্ডার্ডের লোভে পড়ো না, তোমাকে অবশ্যই আমি একাডেমিক সাজেশনটা দেবো, কোথা থেকে ক নাম্বারে আসবে, কোথা থেকে খ নাম্বারে আসবে। যেমন আমি তোমাকে একটা সাজেশন দিই, গ নাম্বারের একটা বড় কোশ্চেন, অ্যালভিওলাসের গঠন ব্যাখ্যা করো, অ্যালভিওলাসের গঠন ব্যাখ্যা করো, গঠন ব্যাখ্যা করো। সেখানে তোমার অ্যালভিওলাস যে গঠন, দেখো অ্যালভিওলাস যে আমাদের মানে হচ্ছে, দেখো সামনের দিকে আমি দেখাই, আমাদের ফুসফুসের গঠন ও কার্যগত একক অ্যালভিওলাস, এইখান থেকে লেখা শুরু করতে হবে। তারপর অ্যালভিওলাসের সংখ্যা লিখতে হবে, কোন সময় কি অবস্থায় থাকে, অ্যালভিওলাসে কি কি কোষ থাকে, কোন কোষ থেকে আমাদের সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়, সারফেক্ট্যান্টের কাজ কি, কোন বয়সে কি, এবং এই ছবিটা আঁকাইতে হবে। এইটা একটা মেজর ছবি, এই ছবিটা তোমাকে আঁকাইতে হবে, বুঝছো? এই ছবিটা তুমি যদি একটু দেখো, দেখো ছবিটা কিন্তু খুবই ইজি। কি করে আঁকাবা তুমি? জাস্ট এরকম একটা বেঞ্জিনের মতো কাঠামো তৈরি করবা প্রথমে, ঠিক আছে? বেঞ্জিন না, 1 2 3 4 5, এখানে পঞ্চ 5টা বাহু আছে। এইবার সেই কাঠামোগুলোকে এইভাবে হেডিং দিয়ে দিলা, ঠিক আছে? হয়ে গেল। এইবার ভেতরের অংশটা কি করবা? ভেতরে একটা ইররেগুলার সার্কেল তৈরি করবা। সার্কেল তো একদম রেগুলার হয়, এটা ইররেগুলার সার্কেল তৈরি করলা। এর মধ্যেই একটা অংশ করলা এরকম স্টার শেপড, হ্যাঁ, যেটার নাম তুমি দিলা অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি নাম দিলা? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর মধ্যে এরকম দাগ দিবা, এই দাগগুলোতে কি বোঝাবা? এগুলো হচ্ছে কোলাজেন। দাগগুলোতে কি বোঝাবা? কোলাজেন। আচ্ছা, একটা সেল চলবার জন্য শক্তি লাগে না? শক্তি কোত্থেকে তৈরি হবে? মাইটোকন্ড্রিয়া থেকে। সো দেখো এই জায়গাতে আমার কি করতে হবে? অনেকগুলো সেলুলার অর্গান দিবা এই জায়গাতে। তারপর এখানে দেখো একটা পার্ট দিবা, এটা হচ্ছে আরবিসি। এটা কি বলো? আরবিসি। এর মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কৈশিক নালিকা দিবা। দেখো নিচের দিকে আরেকটা মেজর পার্ট আছে, এটা হচ্ছে সারফেক্ট্যান্ট নিঃসরণকারী যে টাইপ 2 সেল। এটা কোন সেল বলো? টাইপ 2 সেল, বা যেটাকে আমরা সেপ্টাল কোষ বললাম। ভেতরে এই একটা কোষ দিবা, এই একটা কোষ দিবা, দুইটা কোষই কি বলো? স্কোমাস এপিথেলিয়াম। মাঝখানে যে গোল অংশটা আঁকাইছিল এটা হচ্ছে অ্যালভিওলাস, যার মধ্যে বায়ু আসবে। আরবিসি যেহেতু দিছো, এই যে লোহিত রক্তকণিকা যেহেতু দিছো, তোমার শ্বেত রক্তকণিকা দিতে হবে। সো এই যে শ্বেত রক্তকণিকা, ব্যাস ছবি আঁকানো শেষ। ছবি কিভাবে আঁকাবা বুঝতে পারছো? তাহলে ছবিটা আমার সাথে একটু আঁকাও তো, সবাই সবাই একটু ছবিটা আঁকাই ফেলো তো। ছবিটা কিভাবে আঁকাবা? তুমি প্রথমে পঞ্চভুজ আঁকাচ্ছ, তাই না? তাহলে এই যে, হ্যাঁ, এই যে, এই যে, এই যে, এই যে, এবার জাস্ট এটাকে এক্সটেন্ড করে দাও। এটাকে কি করবা? এভাবে এক্সটেন্ড করে দাও। এই যে এক্সটেন্ড করে দিলাম। আমি জাস্ট কিন্তু আঁকাচ্ছি, এবং ছবিগুলো পারফেক্ট হইতে হবে এরকম কোনো নিয়ম নাই, তোমার জিনিসগুলো দেখাইতে পারলে হইলো। মাঝখানে একটা ইররেগুলার অ্যালভিওলাস আঁকাই দিলা। অ্যালভিওলাসের মাঝখানে, হ্যাঁ, তুমি এই জায়গাতে কি করবা? একটা অ্যালভিওলার ম্যাক্রোফেজ আঁকাই দিবা। এটা কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, এই জায়গাতে কি করবা? তুমি একটা আরবিসি আঁকাই দিলা। এখানে তুমি কি করবে? এখানে তুমি একটা ডাব্লিউবিসি আঁকাই দিবা। এই জায়গাতে তুমি এরকম একটা সেল আঁকাই দিবা, হ্যাঁ, যেই সেলটাকে তুমি বলতে পারবা কি আমার, এখানে তুমি বলতে পারবা হচ্ছে আমার ও আচ্ছা, ভালো কথা, এই জায়গাতে তোমার কোলাজেন তন্তু দিতে হবে সব জায়গাতে, ঠিক আছে? কোলাজেন ফাইবারগুলো দিয়ে দিবা। এটা হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম, স্কোমাস স্কোমাস এপিথেলিয়াম, এপিথেলিয়াম। ওকে, নিচের দিকে একটা বড় অংশ আছে, এই অংশটাই গ্রিন অংশ দিয়ে দেওয়া ছিল, হ্যাঁ, এরকম এরকম দেখতে। এটা হচ্ছে আমাদের সেপ্টাল সেল, সেপ্টাল সেল বা সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষ, সেপ্টাল সেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আমি বললাম ডাব্লিউবিসি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। ব্যাস, তাহলে তুমি কিন্তু মেজর একটা পার্ট তুমি আঁকাই ফেলছো। এই জিনিসটাকে দেখতে হয়তো খুব বেশি প্লিজেন্ট না, বাট তুমি যখন জিনিসটাকে দাগাই দিবা, হ্যাঁ, এটা হচ্ছে আরবিসি, তুমি যখন জিনিসটাকে এইভাবে প্রত্যেকটা অংশ দেখাই ফেলবা, তখন কিন্তু জিনিসটা তোমার আনসারে চলে আসবে। ক্লিয়ার? প্রি মেডিকেল ব্যাচে আগে কি বই শেষ করা হবে? হ্যাঁ, কিন্তু প্রি মেডিকেল ব্যাচে মেডিকেল স্ট্যান্ডার্ডে পড়ানো হবে।
তোমাদের এখানে মেডিকেল অ্যান্ড একাডেমিক স্ট্যান্ডার্ডে পড়ানো হবে। প্রি মেডিকেল আমি জীবনে কখনো এই ছবি আঁকাবো না, যেটা আমাদের ফাউন্ডেশন ব্যাচে করা হচ্ছে। এবং আরও একটা ব্যাপার, এই যে লাইন বাই লাইন পড়ানো, তুমি দেখো আমার সময় বেশি লাগে, এটা আমি স্বীকার করি, কিন্তু এই যে লাইন বাই লাইন, আজকে তোমাদের প্রথম বলে আমি তোমাকে প্রথম ধাক্কা দিলাম না, নাহলে আমি 3 ঘন্টা ক্লাস নেওয়ার প্রস্তুতি নিয়ে আসছিলাম। দেখো এই যে লাইন বাই লাইন পড়ানো, এটা কিন্তু পড়তে হবে। তুমি কোনো লাইন আসলে ছেড়ে গিয়ে পরের লাইনে চলে যাবে এই সুযোগ নাই। অনেকে জিজ্ঞাসা করে শুধু দাগানো লাইন পড়লে হবে, তুমি পড়ো মাত্র ইন্টারমিডিয়েটে, তোমার সাহস কত বড় যে তুমি শুধুমাত্র দাগানো লাইন পড়বা, সেই সুযোগই নাই। প্রত্যেকটা লাইনে কোনো না কোনো ইনফরমেশন আছে যেটা তোমার জানা দরকার। হ্যাঁ, পরবর্তীতে সেটা পড়া দরকার নেই, কারণ তুমি অলরেডি জিনিসটা জানো, ওই বেসিকটা তুমি জানো, কিন্তু তোমাকে দাগানো লাইন পড়তে হবে তখনই যখন তুমি পুরো বইটা একবার করে পড়েছো। এবং সেই জন্য আমি তোমাকে পুরো বইটাই পড়াবো, তারপর দাগানো লাইন তুমি ইচ্ছা করে পড়ো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসের পরপরই জানিয়ে দেবো যে আগামীকাল সকালে বা আগামীকাল যখনই ক্লাস হোক না কেন, যেহেতু এখন তোমাদের রোজা, তোমাদের সব বন্ধ, সুতরাং ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই। আগামীকাল সকালে দিলেও তোমাদের ক্লাসে কোনো সমস্যা হবে না। সেহরির পর কখন উঠতে পারবা সেটার উপর ভিত্তি করে আগামীকাল সকালে আমরা ক্লাসের বাকি অংশ নেব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামীকাল ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। আগামীকাল কিন্তু তাহলে 2টো ক্লাস, আমাদের এই ক্লাসের কন্টিনিউশন, যেহেতু আজকে প্রথম ক্লাস সে কারণে তোমাদের বেশিক্ষণ করাইলাম না, আর তার সাথে তোমাদের আগামীকাল রুটিন অনুসারে যে ক্লাস সেটাও হবে। ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।